প্রিয় সুধী, চিন্তার নাভি পর্ব 2। দুপুর রাতে তাসুর সাথে চৌধুরী পর্ব। তো আপনারা যারা যুক্ত হয়েছেন বা হবেন, সকলকে আমাদের আজকের আয়োজনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। আশা করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্তই থাকবেন। আমরা আজকে যে মানুষটি চৌধুরী বর্ণের কথা বললাম, চৌধুরী বর্ণ একজন কবি, একজন মুক্ত মনের মানুষ। তো তার সাথে আমরা একটু পরিচয় হয়ে আসবো, তার সাথে প্রথমে একটু কুশল বিনিময় করে আসি। বর্ণ ভাই, আজকের আয়োজনে আপনার কুশল বিনিময় করুন সকলের সাথে। হ্যাঁ, সবাইকে প্রথমে হিন্দুদেরকে নমস্কার, মুসলমান ভাইদেরকে আসসালামু আলাইকুম। যে যে জাতি সবাইকে আমার পক্ষ থেকে আর কি প্রথম পর্যায়ে যেটা বলা যায় সেটা শুভেচ্ছা আর কি, আন্তরিক শুভেচ্ছা বা অন্তরের অন্তরস্থল থেকে শুভেচ্ছা তাদেরকে। হ্যাঁ, সমস্যা নেই। আপনি আজকের আমাদের এই চিন্তার নাভিতে একদম প্রাণ খুলে কথা বলবেন, আর একদম ক্যাজুয়ালি, ঠিক আছে? কোনো সমস্যা নেই, ফর্মালিটির কোনো দরকার নেই, কারণ আমাদের প্রোগ্রামটাই হচ্ছে খুব ক্যাজুয়াল প্রোগ্রাম। তো যাই হোক, বর্ণ ভাইকে আমাদের এই আজকের আয়োজন চিন্তার নাভিতে স্বাগতম, শুভেচ্ছা। আর আজকের চিন্তার নাভি হচ্ছে চৌধুরী বর্ণ, সেটা আমি পোস্টারেও লিখে দিয়েছি বা আমাদের ব্যানারেও। আজকের তাসুর দুপুর রাতে তাসুর সাথে চৌধুরী বর্ণ চিন্তার নাভি, আজকের চিন্তার নাভি সে। তো যাই হোক, প্রথমেই আর কালক্ষেপণ করবো না, চলে যাব তার সাথে বিভিন্ন বিষয়ের আলাপচারিতায়। প্রথমেই তার একদম গোড়া পত্তন থেকে একটু শুরু করতে চাই। আস্তে আস্তে আমরা রাত গভীর হবে, আমরা আরো গভীরে যাব। প্রথমেই যেটা জানতে চাওয়া, আপনার জন্মস্থান বা শৈশবটা সম্পর্কে এবং আপনার বাবা মা সম্পর্কে আমাদেরকে একটু জানান। আমার জন্মস্থান খুলনা। তানজিদ ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ বর্ণ ভাই, আমি শুনছি, আপনি বলতে থাকুন, আমি একটু টেকনিক্যাল কাজ সেরে আসি, আপনি 2-3 মিনিট বলুন। হ্যাঁ, আমার জন্মস্থান খুলনা, খুলনাতে, খুলনা শহরেই জন্মস্থান। আর আমি খুলনা ফুলতলা থানাতে আমার বাসা। বাবা মার ছেলে, একমাত্র ছেলে, 2 ভাই বোন আমরা। আমার বোন বড়, আমি ছোট। এবং ছোটকাল থেকে একটু অন্য ডিফারেন্স, মানে 8-10 জনের থেকে একটু ডিফারেন্স ভাবে মানুষ হয়েছি ছোটকাল থেকে, বা 8-10 জনের থেকে একটু বিরত ভাবে বড় হয়েছি। আর বাবা একজন মধ্যবিত্ত ফ্যামিলির উপর ছেলে আমি। বাবা ব্যবসায়ী বা কৃষক, আম্মু গৃহিণী। আম্মু একটু সরল সোজা বা অন্য কোয়ালিটির, 8-10 জন মহিলার মতো না, উনি একটু নন স্টাইলে ওল্ড ফ্যাশন টাইপের। বলতে গেলে স্বাভাবিক একটা ছোটখাটো মধ্য ফ্যামিলির ছেলে আমি, মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে আমি। বা আমার বাসা, আমি বড় হয়েছি বেশ টাউনে না, শহরেই বড় হয়েছি। শহর, টাউন, মফস্বল শহরে আমার চলাফেরা সব সময়ের জন্য ছিল। আমি বর্তমানে অবস্থান করতেছি ইতালিতে, ইতালির জিনেভা শহরে। এখানে জব করি ফিলকান্তিয়ার জাহাজ প্রতিষ্ঠানে, নেভিদের জাহাজ প্রতিষ্ঠানে জব করি এখানে। এটাই আমার পরিচয়। এবং সাহিত্য পড়ার সাথে দীর্ঘদিন ধরে জড়িত আছি, বা সাহিত্য পড়া নিয়েই চলাফেরা, জব, পাশাপাশি একটু লেখালেখি করি টুকটাক। হয়তো বা কারোর ভালো লাগবে, কারোর লাগবে না, এটাই। এটা স্বাভাবিক, সবার যে ভালো লাগবে বিষয়টা এরকম না। তো যাই হোক, আমরা সবার ভালো লাগে, আমি তো পৃথিবীতে তানজিল ভাই সবার তো মন রক্ষা করে চলা সম্ভব না, ঠিক আছে? তবে একটা জিনিস আমি মনে করি, সেটা হচ্ছে যে এক হাত ধরতে গিয়ে যদি 10 হাত ছাড়তে হয়, তাহলে এক হাত কেটে ফেলাই ভালো। সেটা দেওয়াটা অনেক অবশ্যই। এটা অবশ্যই। আমাদের সাথে অলরেডি যুক্ত হয়ে গেছেন ফকির মোহাম্মদ তুহিন, লিখেছে সঙ্গে আছি, ভালোবাসার ইমোজি দিয়েছে, ধন্যবাদ। হ্যাঁ, ফকির মোহাম্মদ তুহিনের ছেলেটাকে আমি উৎসাহ দিয়ে সাহিত্য পড়াতে নিয়ে আসছি, এবং আমি উৎসাহ দিয়ে তাকে কবিতা লেখানোর চেষ্টা করতেছি, এবং সে সাকসেস। আমার ভালো লাগছে যে সে সাকসেস হয়েছে। তাকে আমি অনেক বইও দিয়েছি। এটা একটা বড় পাওয়া আর কি, এটা খুবই ভালো জিনিস। আর আমার আশা কাছে করছি কেন জানি আপনারা মনে যারা হয় যে দেখছেন, আমি চেষ্টা করলে, তানজিল ভাই, যে চেষ্টা করলে সবাই পারে, ঠিক আছে? যে চেষ্টা না করলে, চেষ্টা সব থেকে বড় জিনিস। যদি মনের ভিতরে দৃঢ়তা থাকে এবং আত্মবিশ্বাস থাকে, তাহলে আমি সাফল্য আসতেই হবে ভিতরে, আপনার সাফল্য আসতে বাধ্য। আমরা যদি মনে করি যে না, সবকিছু আল্লাহ তাআলার উপরে ছেড়ে দিলাম, আমি নিরিবিলি বসে থাকবো, না, আল্লাহ তাআলা আপনাকে খাওয়াই দিবেন, আপনারটা আপনার খাইতে হবে। হ্যাঁ অবশ্যই অবশ্যই। তো যেটা হচ্ছে মানে একদম সারাংশটা হচ্ছে এরকম যে চর্চাই প্রতিভা, সুতরাং চর্চা করলে অবশ্যই কিছু আসবে। তো আপনারা যারা যুক্ত হয়েছেন, যুক্ত হবেন, আশা করছি শেষ পর্যন্ত থাকবেন। লাইভটি ভালো লাগলে শেয়ার করে দেবেন। আমরা অনেক অনেক
বিভিন্ন রকম আলাপ হবে আজকে কবি চৌধুরী বর্ণের সাথে। তার ব্যক্তি জীবন, তার পছন্দ অপছন্দ, তার সাহিত্য চর্চা, তার ভবিষ্যৎ ভাবনা, তার দর্শন। মোদ্দা কথা হলো যে তার চিন্তার নাভিকে আমরা উদ্ধার করবো আজকে। তো যাই হোক, চৌধুরী বর্ণের প্রথম পরিচয়টা আমরা শুনে আসলাম, শৈশবটা বা তার জন্মস্থান এবং তার মা বাবার ব্যাপারেও। এখন যেটা আর কি জানতে চাই, শৈশব থেকে মানে আপনার কৈশোরটা কখন কোথায় কেটেছে? ওই জন্মস্থানেই কেটেছে নাকি কোনো অন্য শহরে? এবং না, কৈশোরে আমি আপনার শৈশব দুরন্তপনা থেকে সম্পর্কে বাবা একটু মার জানতে চাই। ধারে মায়ের কোল ঘেঁষেই বড় হয়েছি ছোটকাল থেকেই, এবং বাবার খুব আদরের বা মায়ের খুব আদরে ছিলাম, দাদিও খুব আদর করতো, ফুফুর তো খুব বেশি আদরের সন্তান আমি। মানে সবাই মিলে বেশ একটা ভালো পর্যায়ে খুব আদর যত্ন সহকারেই আমাকে মানুষ করছে ছোটকাল থেকে। শৈশব আমার গ্রামে কাটছে, গ্রামের নাম উত্তরদিঘি। উত্তরদিঘি গ্রামে আমার কাটছে, ভৈরবের পাশে আর কি, পাশে নদীটা হচ্ছে ভৈরব নদী। তো বেশ শৈশবটা আমার খুব ছিল, এবং আমি আমার গ্রামটাকে মিস করি খুব বেশি। কারণ আমার গ্রামের ভিতরে আমি সবথেকে যে জিনিসটা দেখছি সে হচ্ছে গ্রামের প্রতিটা মানুষের ভিতরে আজও মনে হয় সেই মানবতাটা তানজিল ভাই আছে, যেটা হচ্ছে যে হ্যাঁ, কারোর মানে কারোর বৃক্ষে যদি একটা আম হয়েছে তাহলে সে আমটা 7 জনে ভাগ করে খাইছে বা 7 ফ্যামিলিতে খাইছে। কারোর বাড়িতে একটা তরকারি রান্না হইলে যে আরেকজনের বাড়িতে বাটি ভরে তরকারি যাওয়া, মানে এই প্রথাটা এখনো মনে হয় আমার গ্রামটাতে আছে, এবং আমার গ্রামের লোক এটা এখনো পর্যন্ত খুব বেশি ধরে রাখছে। এরা এখনো যে অর্থ হইলেই বা 2টা টাকার মালিক হইলেই যে মানে বিশাল একটা কিছু মনে করে, এটা এখনো আমার গ্রামের লোক হয়তো বা বোঝে না। এদের ভিতরে মানবতা জিনিসটা আমি আজও খুঁজে পাইছি। আমি আমার গ্রামটাকে অনেক বেশি ভালোবাসি, এবং আমার গ্রামের মানুষগুলোকে আমি খুব বেশি ভালোবাসি। মাটির টান, মাটির সোঁদা গন্ধ এখন লেগে আছে আমাদের কবি চৌধুরী বর্ণের। তার এই উচ্ছ্বাসময় বক্তব্যের মাধ্যমে বা তার বলার ভঙ্গিতেই আমরা বুঝে যাই। ধন্যবাদ। আসলে নারীর টান এটা থেকেই যায়। মাটির সোঁদা গন্ধ, ওটা যেখানেই থাকুক না কেন, ওটা নাকে লেগেই থাকে। তো যাই হোক, চৌধুরী বর্ণের কাছে এখন যেটা জানতে চাইবো, যেহেতু শৈশব কৈশোরে আছি, আপনার কৈশোরের প্রথম প্রেম সম্বন্ধে জানতে চাই, যে প্রথম প্রেম কি ছিল? কারণ আমাদের সময় তো আর ক্রাশ ব্যাপারটা ছিল না। আমাদের ক্রাশ প্রেম ব্যাপারটা হতো ছিল সেই না। একতরফা, ভাই বিষয়টা হচ্ছে এরকম একতরফা না, আমি দুই তরফা কৈশোরটা যাই হোক। আমার কৈশোরটা কিন্তু বেশ ভালো কাটছে। মানে আমার ভালো লাগতো যে আমি কিন্তু ওই যে বেবি ট্যাক্সি বা রিক্সাতে করে, মানে ভ্যানে করে, ভ্যান যেটা ভ্যান গাড়ি বলে, ভ্যান গাড়িতে করে মানুষের বরযাত্রী গেছি। ওই সময়টার একটা সিস্টেমটি ছিল যে কেউ যদি একটা মানে বলতো যে এই তোর শ্বশুর বাড়ি থেকে কি দিছে, তা চায়না পনিক্স একটা সাইকেল দিছে, একটা মানে ক্যাসিও ঘড়ি দিছে, মানে বিশাল একটা কিছু, যেটা এখন পালচার গাড়ি বা R15 দিলেও যেটা হয় না। তা কৈশোরের প্রেমের কথা যদি বলেন, আমি ছোটকাল থেকে মেয়েদেরকে খুব ভয় পাইতাম, আয়নাড়ি যাকে বলা হয়, খুব বেশি ভয় পাইতাম। ক্লাস 5 পর্যন্ত আমার কোনো বান্ধবী ছিল না, বা স্কুল লেভেলে কোনো মেয়ের সাথে আমি হাই হ্যালো দিই নাই। আর 5-এ ওঠার পরে অন্য স্কুলে চলে যাই, যখন হাই স্কুলে যখন যাই, হাই স্কুলে যাওয়ার পরে আমি ক্লাস 8 পর্যন্ত কখনো কোনো বান্ধবী আমার ছিল না, এবং কোনো বান্ধবী ছিল না বলতে কারোর সাথে আমার কথা হইতো না। মানে কাউকে ভয় পাইতাম, মেয়েদেরকে একটু লজ্জা পাইতাম অনেক বেশি, মানে দুষ্টু ছিলাম প্রচুর পরিমাণে। তানজিব ভাই, আমার থেকে দুষ্টু মানে ছেলে মনে হয় দুষ্টু, বাংলার বুকে। মানে এটাকে এইভাবে বলা যেতে পারে, দুষ্টু ছিলেন কিন্তু লাজুক, মানে নারীর ব্যাপারে লাজুক একটু ছিলাম লজ্জা ব্যাপার নিজের ছিল, ভিতরে, লাজুক মানে ছিলেন। নিজের ভিতরে মানে হ্যাঁ, প্রচুর। আমার মতো দুষ্টু ছেলে মনে হয় 18 কোটিতে এখনো পর্যন্ত একজন পাওয়া খুব টাফ ব্যাপার। এত পরিমাণে দুষ্টু ছেলে ছিলাম আমি, মানে আমার লাইফে অনেক বেশি দুষ্টু ছিলাম আমি। বিষয়টা ছিল যে কিন্তু মেয়েদের প্রতি যে আকৃষ্টটা এটা না। যেমন যে আমার টিচাররা কিন্তু এখনো আমাকে মনে রাখে খুব বেশি, কারণ আমি খুব শয়তানি করতাম। যেমন ধরেন যে স্কুলের ড্রাম বাজাতে দিছে, ড্রামে প্লেট মেরে পরে যে বাজাইতে গেছি, ড্রাম ফেটে গেছে। নতুন ড্রাম ফাটলো কিভাবে, ঠিক আছে? এত দুষ্টু পারলো ছিলাম। দেখা কিভাবে? গেল স্কুলের আচ্ছা। স্কুলের কাঁঠাল গাছ থেকে কাঁঠাল আহ, চুরি করে কমন মানে স্টোর রুমে রাখছি, পরে যে স্কুলের সমালোচনা, কাঁঠাল চুরি করলো কে স্কুলের, কিন্তু কাঁঠাল আমি হুম চুরি হুম করছি, হুম। করে দেখা গেল সব এটাকে আমরা স্টুডেন্টদেরকে ভয় আহ, দিচ্ছে। এটাকে আমরা আপনার কৈশোরের দুরন্তপনা বলতে চাই। কিন্তু হ্যাঁ, আপনার দুরন্ত না, প্রথম, প্রচুর পরিমাণে যেহেতু দুরন্ত লাজুক ছিলাম। ছিলেন, তারপরও মনে মনে কি কোনো পছন্দের সেরকম কেউ রমণী ছিল বা নারী ছিল, ললনা বা সে সময় ষোড়শী, ষোড়শ বলা যেতে পারে, কোনো ষোড়শী ষোড়শী কি ছিল বলতে যাকে দেখে ষোড়শী বলতে হৃদয়ে কি অনুরণন টাইপটা, মানে হতো? আমাদের যে সময়টা ছিল ওই সময়টাতে ধরেন যে আপনার 95, 96 বা 98, 2000 সাল, এই সময়টাতে এই যে মানে এই যে যে ভাবমূর্তিটা এখন যে মানে ক্লাস 1 এর ছেলে চিঠি দিচ্ছে, এটা আমরা বুঝতাম না। আমাদের ভিতরে এই বোধগম্যতা ছিল না। আমাদের ভিতরে বোধগম্যটা ছিল যে পুকুরে যেয়ে খেলা করতে হবে, পুকুরে যেয়ে ঝাঁপাতে হবে, ধুলাবালি নিয়ে খেলা করতে হবে, গলা ছুট খেলতে হবে, রাতের বেলায় পলাপলি খেলতে হবে, দাদির কোলে শুয়ে গল্প শুনতে হবে, চাঁদ দেখে গল্প শুনতে হবে, শিয়াল দেখতে হবে, এই আম খাইতে হবে, আম মাখাই খাইতে হবে। এটা ছিল আমাদের কৈশোর, ঠিক আছে? মানে শৈশবটা ছিল এরকম যে আমরা খুব দুরন্ত ছিলাম, কিন্তু মেয়ে জিনিসটাকে অতটা আমরা প্রাধান্য দিই নাই। এটা
বুঝতাম না আমাদের সময়টা। আসলে না, আমি ব্যাপারটা তাদের হচ্ছে একটা কথা এরকম। বলবো যে হুম, হুম, আমি আমার জীবনে একটা এক্সপেরিয়েন্স পাইছি, সে হচ্ছে পৃথিবীর যে উন্নতিটা, এটা আমি ২০০০ এর পর থেকে, মানে ২ এর পরে যখন শূন্যগুলো আসলো তখন থেকে দেখলাম যে আস্তে, আস্তে ডেভেলপমেন্ট হওয়া শুরু হইছে। আমি কিন্তু ২০০০ এও তখন মোগলি একটা অনুষ্ঠান হইতো শুক্রবারে 12:30 টার সময়। হ্যাঁ, তখন হ্যাঁ, আমি হ্যাঁ, মোগলি দেখতে মুগলি, যাইতাম। মুগলি। হ্যাঁ, হুম। মোগলি দেখতে যাইতাম। তখন মোগলি দেখতে যাইতাম। দেখা গেল বাড়িতে আব্বু টিভি দেখতে দিত না। অন্যদের বাড়িতে, ফারুকদের বাড়িতে যেয়ে মোগলি দেখতে যাইতাম। আমরা কিন্তু এতটা বুঝতাম না। আমাদের লাইফটা ছিল হচ্ছে একটু সরল, সাদামাটা টাইপের। আমি কিন্তু আমার লাইফে ছোটকালে দেখছি যে আমাদের সময় যদি কেউ কাউকে বের করে নিয়ে যেত, তাকে যুগিপুতা করত। করে পাথর মারত। এটা কিন্তু আমার কালে আমি দেখছি। কিন্তু এইটা যে এই যে না, এখন ভালোবাসা যে এইটা মানে ব্যাপারটা এখন এটার ব্যাপার হয়েছে কি, আমি বলি আমাদের সময় আসলে আমরা অনেক বড় হয়েও ছেলে মেয়ে আসলে ওই যে লিঙ্গের যে প্রকারভেদটা ওটা বুঝতাম না। আমরা মেয়ে বান্ধবীদের পিটাইতাম, ওরা আমারে পিটাইতো, হ্যাঁ, মানে এটা একটা স্বাভাবিক ব্যাপার। মারামারি সম্পর্ক ছিল। যাই আমি হোক, স্বাভাবিক বলি, আমি যখন সেটা আমি 8 পর্যন্তর কথা সেটা বললাম। গেল, আমি যখন তারপরও। ক্লাস 9-10 এ পড়ি, 10 এ পড়ি যখন, হ্যাঁ, তখন হ্যাঁ, আমি মেয়েদের সাথে হ্যাঁ, কথা বলতাম। সবাই আকৃষ্ট হয়ে আমার সাথে কথা বলতে আসতো। কিন্তু ওই যে একটা কথা বলতো সবাই যে, "অমুকের ছেলের সাথে বেশি একটা করা যাবে না। দেখা গেল সমস্যা হবে।" কারণ আমার ফুফুদের প্রভাবটা খুলনা বিভাগের ভিতরে খুব বেশি। যেমন একজন আছে জলিল টাওয়ার। আপনি জলিল মিরকে চেনেন হয়তোবা, আমার ফুফা পরিচিত হুম, হয়। হুম, 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 তারপরে এরকম মানে ফুফুদের প্রভাবটা সবসময়ের জন্য অনেক বেশি। তাদের অনেক প্রভাব, প্রায় এই আমলেও তাদের ১৬০০ একরের মতো জমি আছে এবং ফুফাতো ভাইরা দেখা হ্যাঁ, গেল হ্যাঁ, হ্যাঁ, ভালো শিক্ষিত এবং খুব প্রভাবশালী। সেই প্রভাবে আরকি আমরাও ওইখানে প্রভাবশালী। না, দেখা গেল যে সবাই আমাদের সাথে মিশতো। কিন্তু একটা কথা আমি শুনতাম, "ওরা বড়লোকের ছেলে, ওর সাথে কথা বলা যাবে না, ওর সাথে গ্যাঞ্জাম করা যাবে না।" হ্যাঁ, কিন্তু আমি এটা আমার কাছে খুব খারাপ লাগতো যে আমি বড়লোক আর গরিবের ভেদাভেদ করতাম না ছোটকাল থেকে কখনো। আমার কাছে ভাল লাগতো সবার হুম, সাথে হুম, মিশতে। হুম। তা আমাদের ভিতরে দেখা যাইত যে আমরা এমন একটা ছিল, আমার একটা বান্ধবী ছিল। বিয়ে হয়ে গেছে এসএসসির পরে। আমার কিন্তু মোট ৪৩ জন ছিলাম এসএসসির ক্যান্ডিডেট। তার ভিতরে ২৩ টা মেয়ে ছিল। তো ২৩ টার ভিতরে ২১ জনেরই বিয়ে হয়ে যায় এসএসসির রেজাল্ট দেওয়ার আগে। জি, তার মানে এটা কি একটা কপাল ব্যর্থতা। খারাপ! কারো সাথে যে লাইন মারবেন তারও উপায় নেই। আচ্ছা, যাই না, হোক। না হ্যাঁ, ওই যে শুনি, তারপরে প্রেমের শুনি। চিন্তা ভাবনাটা কখনো আসে নাই। তা দেখা গেল যে হুম। ওই দুষ্টু ছিলাম কিন্তু প্রেমের চিন্তাভাবনা কখনো আসে নাই। তা ওই যে বেশি মানে আমাদের যে ক্লাসমেট গুলো ছিল তাদের সাথে আমরা কিরকমভাবে ইয়ার্কি মারতাম, মানে এত বেশি মারামারি, গুতাগুতি, লাথালাথি, মানে কোনো মাইন্ডেড ছিল না আমাদের ভিতরে। দেখা গেল যে হুম, এই হুম, হুম। বান্ধবী অসুস্থ হইছে, আমরা সবাই মিলে দেখতে চলে গেছি স্কুল থেকে। যেয়ে দেখা গেল ফলমূল নিয়ে গেছি, লেবু-টেবু নিয়ে গেছি। "দোস্ত তুই অসুস্থ, ঠিক আছে?" যেটা এখন দেখা গেল যে আপনার পাশের ফ্ল্যাটে কেউ মরতেছে আর এক পাশের ফ্ল্যাটে বক্স বাজাচ্ছে। কিন্তু আমাদের সময় যদি শুনছি যে, "এই অমুক অসুস্থ।" এই চল না, স্কুলের ক্লাসে স্যারদেরকে বলছি, "স্যার আমাদেরকে আজকের এই ক্লাসটা করব না। আমাদের ছুটি দেন। আমাদের অমুক বান্ধবী অসুস্থ হইছে, জ্বর হইছে, আমরা দেখতে যাবো।" স্যাররা কিন্তু আমাদেরকে ছুটি দিয়ে দিছে। যে না, হুম, ওর হুম, একটা হুম। সহপাঠীকে দেখতে যাচ্ছে। বন্ধুত্ব যে জিনিসটা, আমি সবসময় বলব, বন্ধুত্ব জিনিসটা, হ্যাঁ। এমন একটা বটবৃক্ষ যেটা বাবার সমতুল্য ছায়া দেয়। হ্যাঁ, ছায়া দেয়। এটা সত্যি কথা। যাই হোক, বাবার আপনার সাথে সমতুল্য আরো ছায়া দেয়। গল্প হবে। বড় ভাই, আমরা একটু মন্তব্য দেখে আসি। অনেকেই যুক্ত হয়ে গেছে। দেখছি ডালিম শাহ লিখেছে বাংলাদেশ থেকে। ধন্যবাদ আপনাকে। দেখছেন, ভালোবাসা রইলো। রুদ্র সাহা লিখেছে, সঙ্গে আছি। ভালোবাসার ইমোজি দিয়েছে। রুদ্র, ভালোবাসা নিও। আমার সাথে আমাদের সাথে যুক্ত হয়েছে জেসমিন বন্যা আপা। ভালোবাসা নিয়েন, তিনি লিখেছেন দারুণ আয়োজন, ধন্যবাদ। ডালিম শাহ লিখেছে, তানজির সৌরভের বাড়ি কোথায়? ভাই, দক্ষিণ অঞ্চলে, খুলনা ডিভিশনে। হ্যাঁ, যাই হোক। ডালিম সাহা আমার একজন বড় ভাই। আমাদের একই এলাকার এবং আচ্ছা। আমরা খুবই আমার জীবনের অনেক ইতিহাস তার সাথে আছে। হয়তোবা আজকে আমি চৌধুরী বর্ণ, বাইরে আছি, বা আমি একজন হুম। সাহিত্য পাড়ায় সবার ভিতরে প্রাণের প্রিয় একজন কবি, বা সবার কাছে না, দেখা গেল ২০০-৫০০ জনের কাছে প্রাণের প্রিয় কবি বা পপুলারিটি আছে। কিন্তু তারপরেও বলব ডালিম ভাই, আমার ভাই। তার সাথে আমার একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল এবং সে আমার লাইফে অনেক কিছু ছিল। অনেক কিছু, মানে তার কাছ থেকেও আচ্ছা, আমি আচ্ছা। অনেক কিছু তার শিখছি। ঠিকছে? ভুলি হুম, নাই। ডালিম তারপর দেখা গেল ডালিম যে ভাইয়ের সে প্রতি একটা ভালোবাসা দোকানের কথা রইলো। বলছে, ওই দোকানে একসময় আমরা আড্ডা মারছি, ধান কাটছি, জোট বেঁধে যে ধান কাটতাম। রাত্রে বেলা যে নুসি হুম, হুম। বানতাম ধানের। ঠিক আছে? এর বাড়ির ধান কাটছি, ছাগল খাওয়ানো, এই যে গরুর মাংস দিয়ে ভাত খাওয়াবে, ধান কেটে দিছি ২ বিঘা। ঠিক আছে? হ্যাঁ, চুক্তিতে যে তোর বাড়ির ধান আগে উঠাই দিই, চুক্তিতে। আমার বাড়ির ধান আগে উঠাই দিই। হ্যাঁ, এরকম একটা হ্যাঁ, সিস্টেমটি হ্যাঁ। ছিল আমাদের ভিতরে। সিস্টেমেটিক ছিল। আচ্ছা, যাই হোক, আরেকটু মানে শেষ করে আসি এক স্লটে, পরে আবার পড়বো। ডালিম শাহ আরো লিখেছে, বাকিটা ইতিহাস। জেসমিন বন্যারে আরো লিখেছেন, দুষ্টুদের মধ্যে প্রেম দেরিতে আসে। হয়তোবা সেরকম একটা কিছু। মিশুক শান্তনু লিখেছে, দেখছি। ধন্যবাদ, পাশেই থাকুন। ডালিম শাহ লিখেছে, দিনে ফ্রিতে ধান কাটা, রাতে পিকনিক, এভাবেই সময় পার হতো। সেই কথাটাই আপনি হ্যাঁ। যেটা বললেন, এটাই হুম, বলেছে। হুম, হুম। অমোঘ রায় একজন কবি, সে লিখেছে, শেয়াল সাহেব। এই অমুক, কি অবস্থা, কি খবর? অমুক ছোট ভাই, তারপরে কি আরিফ। ব্যাপার? কেমন আছিস? অমুক কিন্তু আমার খুব কাছের আরিফ। একজন মানুষ। হ্যাঁ, হ্যাঁ, না, না, চিনি তো। অমুককে চিনি তো। আরিফ আলী লিখেছে, চৌধুরী বর্ণ ভাই, ভালোবাসার ইমোজি দিয়েছে। রহিমা। হ্যাঁ, ভালোবাসা ভাই, তোমাকে অসংখ্য নওমিত। ভালোবাসা, আমিত্রু। আহ,
রহিমা নওরিত লিখেছে বাহ শৈশব স্মরণ হয়ে গেল। ফরিদ মোহাম্মদ তুহিন লিখেছে বাউন্ডুপি। ধন্যবাদ। ডালিম শাহ আরো লিখেছে অনুর দোকানের অনেক ইতিহাস ছিল, হ্যাঁ, শিমুলের আনুর দোকানে দোকানের বহু অনেক ইতিহাস ছিল ইতিহাস এবং ছিল। আনু যে লোকটা বলছে তার হাতে চা, মানে তার ওয়াইফ চা বানাই দিলে চাটা একটা কষ মিষ্টি চা, যেটা এখনো পর্যন্ত আমি পাই নাই বা আমি নিজেও তৈরি করতে পারি না। এটা একটা হুম হুম, অনেক অন্যরকম ব্যাপার। এক্সপিরিয়েন্স, হ্যাঁ, অন্যরকম ব্যাপার। একেবারে। তবে শ্রোতা দর্শক যারা যুক্ত হয়েছেন তাদেরকে আবারও বলে দিতে চাই, আজকে আমাদের সাথে কবি আছে চৌধুরী বর্ণ। আপনারা যে কোনো ধরনের প্রশ্ন করতে পারেন, উন্মুক্ত। আমরা কবির কাছে তুলে ধরবো ব্যক্তিগতভাবে আমি, বাকিটা উত্তর দেয়া না দেয়া কবির ব্যাপার। এটা হচ্ছে আমাদের অনুষ্ঠানের থিমই এরকম, মুক্ত, যে যা খুশি প্রশ্ন করতেই পারে। তো যাই হোক, আমরা একটু আলোচনার দিকে গড়াই, শুধু যদি মন্তব্য পড়ার আমরা ওইদিকে যাই তাহলে হ্যাঁ, বোধহয় আমাদের অবশ্যই অবশ্যই যে যেতে হবে। চিন্তার নাভি, আজকের যে চিন্তার নাভি তাকে উদ্ধার করা সম্ভব হবে না। আমরা বলেছি আজকে চৌধুরী বর্ণের চিন্তার নাভি আমরা উদ্ধার করব, দেখি কতদূর পারি। আপনারা যারা পাশে আছেন আশা করছি শেষ পর্যন্ত থাকবেন, লাইভটি ভালো লাগলে শেয়ার করে দেবেন। এবার যেহেতু আমরা শৈশবে গেল, শৈশবের ক্রাশ গেল, প্রেম গেল, দুরন্তপনা গেল, এবার একটু যৌবনে ফিরি। আপনার যৌবন কালটা কোথায় কাটিয়েছেন এবং কিভাবে, নাকি যৌবন কালটাই পুরো বিদেশে কেটেছে? না, মানে যৌবন কালটা যৌবনকাল তো পুরোটাই যে কাটেনি, মানে বিদেশে শুরুটা। কাটছে সেটা বলা যৌবনের, ভুল। আমি আমি যৌবন কালের দুঃখিত, কিছুটা একটু সময়, শুধরে নি, একটু শুধরে নি। সেটা হচ্ছে যৌবনকাল তো এখনো শেষ হয়ে যায়নি, না চলমান। শেষ হয় নাই। যৌবনের শুরুটা, শুরুটা কোথায় কেটেছে, বা আপনার এই যে বিদেশ যাত্রা কখন কিভাবে হলো? যৌবনের শুরুটা আমি কিছুটা সময়, বেশিটা সময় মনে হয় ঢাকাতেই কাটাইছি, আর কিছুটা সময় আমার গ্রামেই কাটাইছি। ২ টা সময় আমি ২ জায়গায় কাটাইছি। কিন্তু আমার যৌবনের শুরুটাতে আমি অনেক বেশি আপসেট ছিলাম। প্রথমত কথা হচ্ছে যে, তানজিল ভাই, একটা কথা বলব যে, অনেকে মানে আমাকে নিয়ে একটা তিরস্কার করত যে আমি হয়তোবা গ্রাম ছেড়ে কোথাও যাইতে পারব না। গ্রামটাকে অনেক বেশি ভালোবাসি। প্রথমত। দ্বিতীয়ত কথা হচ্ছে আমি কখনোই কিছু করতে পারব না। আমাকে দ্বারা দিয়ে কোনো কিছু হবে না। দেখা গেল যে ডালিম ভাইয়ের সাথেও আমি অনেক জায়গায় দেখা গেল ঢাকাতে এইখানে ওইখানে থাকছি বা ওইখানে চাকরির জন্য যোগাযোগ করছি। পাশাপাশি পড়াশোনার চেষ্টা করছি। তারপর অনেক মানে ট্র্যাজেডির ভিতর দিয়ে গেছে। পরবর্তীতে এক ফুফাতো ভাইয়ের দোকানে চাকরি করতাম। চশমার দোকানে। চশমার লাইনটা আমার খুব, মানে চশমার যে বিজনেসটা এটা আমার মানে খুব বেশি জানি আমি। আ উম ওইখানে দেখা গেল যে চশমার লাইনে ভাইয়ের এখানে চাকরি করতাম। মানে শুরুটা আরকি। চাকরি করছি, পাশাপাশি একটু উম পড়াশোনার চেষ্টা করছি। সবকিছু মিলায় দেখা গেল যে আমার যৌবনের শুরুটা ছিল অনেক ট্র্যাজেডিকর। দেখা গেল অভাব লেগেই থাকতো। টানাপোড়ার একটা জিনিস ছিল। দ্বিতীয়ত কথা ছিল যে, যৌবনের যখন শুরুটা হইছে তখন ফ্যামিলিগত দিক থেকে আব্বু ২০০৪ এর পরে, আ বন্যা হওয়ার পরে আব্বুর ট্র্যাজেডিটা বেড়ে যায়। আব্বুর ট্র্যাজেডিটা যখন বেড়ে যায় তখন সংসারে, বলছি ১ম এ যে আমি মধ্যবিত্ত ফ্যামিলির একটা ছেলে। তখন আমি দেখছি যে আব্বুর ট্র্যাজেডিটা খুব বেশি যখন হয়ে যায় তখন দেখছি যে, এমন একটা কথা আছে যে আব্বুর মাথায় সমস্যা হয়ে যায়, ব্রেইনে সমস্যা হয়ে যায়। যখন মানে একটু উল্টাপাল্টা কথা বলা শুরু করে তখন দেখছি যে অনেক মানে একটা আ দুরূপ পরিস্থিতিতে পড়ে যায়। তখন আব্বু দেখা গেল যে, আব্বুকে নিয়ে অনেকে অনেক কথা বলত। কিন্তু এক সময়টা ছিল খুব মানে আ সময়ে ছোটকাল থেকে রাজার হালে কাটাইছি। ৪ এর বন্যার পরে খুব দুর্ভিক্ষর ভিতরে যখন আমার দিন গেছে তখন যারা আমার বাড়িতে কাজের লোক ছিল তারা আমার আব্বুকে তিরস্কার করছে। আমি নিজে দেখছি এটা। আ আমার বাড়িতে একটা রেওয়াজ আছে, সেটা জীবনে, হচ্ছে যে আমার আমার বাড়িতে একটা রেওয়াজ জীবনে আছে, সেটা আসলে, হচ্ছে যে বলুন। রেওয়াজটা এমন ছিল যে আমার বাড়িতে আজও কিন্তু আমার বাড়িতে এখন বর্তমানে ৫ জন ঘরের মিস্ত্রি কাজ করতেছে, ৩ জন হেল্প আওয়ার কাজ করতেছে। কিন্তু তাদেরকে প্রতিদিন পার ডে আমার প্রায় ১২০০-১৫০০ টাকার খাবার। আমি তাদেরকে খাবার খাওয়াই, সস্তা খাবার কখনো খাওয়াই না। আমার বাড়ির মুচিও ভালো খাবারটা খাওয়ানোর চেষ্টা করি আমি খারাপ খাইলেও। আমি খারাপ খাচ্ছি এটা বড় বিষয় না। কিন্তু আমার বাড়ির মুচি আসলেও তাকেও সমাদর করা হয়। তা ওই আমলে দেখা হুম, গেল যে আমার বাপের যখন খুব ভালো অবস্থা ছিল তখন সে সমাদরই করত। কিন্তু যখন দুরবস্থাতে আসছি আমরা তখন দেখা গেল যে অনেকে তিরস্কার করছে। যে অমুকের মাথায় সমস্যা হইছে। সম্পদ ছিল কিন্তু দেখার মতো লোক ছিল না। আমি তখন কেবল যৌবনের শুরু। আমি আমি আপনাকে বলি যে লজ্জার কোনো বিষয় না। আমি জুট মিলে সুপারভাইজারি চাকরি করছি। আমাদের খুলনার জুট মিলে আমি চাকরি করছি বা ড্রয়িং সাইডের করছি, দেখাশোনা করছি। মানে ইসের চাকরি করছি, জুট মিলে চাকরি হুম, হুম। করছি। আমি আমার লাইফে আমি বলব যে আমি আজকে চৌধুরী বর্ণ, আমার এখানকার পাসপোর্ট আছে বা আমি এখন মাসের মাথায় দেখা গেল ৳৩,০০,০০০ সেলারি পাই। আজকে আমার এখানে বাসা আছে বা যা কিছু আছে, এত কিছু সবকিছু বাড়ি করতেছি নতুন করে। সবকিছুর বিনিময়ে সবকিছু বা দামি ঘড়ি, দামি জামা, দামি পোশাক পড়তেছি। কিন্তু আমার অতীতটা খুবই জঘন্যতম সুন্দর ছিল ভাই।
তানজিল ভাই হ্যাঁ, জঘন্যতম সুন্দর। জঘন্যতম সুন্দর। জঘন্যতম আই সুন্দর, লাভ হ্যাঁ। জঘন্যতম সুন্দর। হ্যাঁ, জঘন্যতম যাই হোক। সুন্দর বলতে আপনাকে আমি আজকে বলবো যে যৌবনের শুরুতে আমি ঢাকা বেইলি রোডের কেক ক্রাফটের শোরুম চেনেন হয়তো, বা আম কাঁঠাল গাছ ছিল হ্যাঁ, সামনে, হ্যাঁ, একটা হ্যাঁ, কেক অবশ্যই, ক্রাফটের অবশ্যই। সিকিউরিটি গার্ডের চাকরি করছি আমি 2 মাস। কেক ক্রাফটের তবে শোরুমের আমি সিকিউরিটি গার্ড ছিলাম। এই ফাঁকে, হ্যাঁ, ফাঁকে একটা কথা বলে রাখতে চাই, কাজ কখনো কোনো কাজই ছোট না, কাজ ইজ আমি কাজ। হ্যাঁ আপনি আমি তো বলবো চুরি যে করেননি, আজও পর্যন্ত, আপনি আজও চুরি আজও করেননি। হয়তো বা আমি চৌধুরী বর্ণ, আমার অনেক 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 আছে, অনেক আল্লাহ আমাকে অনেক দিছে, সম্মান দিছে, অর্থ দিছে, বাড়ি দিছে, গাড়ি সব দিছে, কিন্তু আমি তারপরও আজকে একটা কথা বলবো যে আমি ওই কেক ক্রাফটের সিকিউরিটি গার্ড ছিলাম ভাই। বেইলি স্টার মার্কেটের অপোজিটে যে কেএফসি টা, ওইখান থেকে আমি ডাস্টবিন থেকে পিৎজা কুড়াই খাইছি। ওটা বুঝতাম না এই পিৎজা, আমি ক্ষুধার যন্ত্রণায় রাত্রে বেলা আমি পিৎজা কুড়াই খাইছি। বৃষ্টি, ওই সিকিউরিটি গার্ডের চাকরি, বৃষ্টি হইছে, চাদর গায়ে দিয়ে ভিজে গেছি, কিন্তু আমি সিকিউরিটি গার্ডের চাকরি করছি। আজকে হয়তো বা এক্সক্লুসিভ চাকরি করতেছি বা ভালো কিছু করতেছি, ভালো অর্থ উপার্জন করতেছি, কিন্তু অতীতটা এমনই ছিল আমার। আমি খুঁজতাম কি জানেন, যে গুলিস্তানে যে টুপড়িতে জুতা বিক্রি হয় না, ওইখান থেকে জুতা কিনে নিয়ে আসতাম 250 টাকা দিয়ে, কারণ আমার এফএক্স এর 2500 টাকার জুতা পরার মতো সামর্থ্য ছিল না ভাই। আমার কাছে কথা হচ্ছে, আমি যখন ভাইয়ের দোকানে চাকরি করছি তখন 50 টাকা দিয়ে আমি গুলিস্তানের জামা খুঁজতাম, অথচ এখন আমার গায়ে যে গেঞ্জিটা আছে না, এটা বাংলাদেশের টাকায় 3000 টাকা দাম। আসলে সময় অনেক কিছু বদলে দেয়। ঠিক আছে? যাই হোক, এখন চৌধুরী বর্ণের কাছে যেটা শুনবো সেটা হচ্ছে এইরকম একটা জীবন বা এরকম একটা চিন্তাধারা থেকে যে কখন কিভাবে কবিতার সাথে বা সাহিত্য প্রেমটা জন্মালো বা কিভাবে শুরুটা হলো। সাহিত্য প্রেমটা হচ্ছে কি যে, আমি যখন এট ফার্স্ট বাইরে আসি, বাইরে আসার পরে বেশ বছর 2 এক পরে হঠাৎ করে আমি ফেসবুকে, মানে ফেসবুকে আমি কখনোই এতটা অ্যাট্রাক্টেড ছিলাম না। পরবর্তীতে আমি ফেসবুকে ঢুকছি, ঢোকার পরে আমার কেন জানি মানে লেখালেখিটা ভালো লাগে। কেন ভালো লাগে এটা জানি না। হয়তোবা গড গিফটেড বা গম একটা ঐশ্বরিক দান যে লেখালেখিটার প্রতি আকৃষ্ট। তো দেখা গেল যে বাংলার সাথে আমি কখনোই বেশি সংযুক্ত ছিলাম না। যেহেতু এইখানে থাকি, এখানকার সংযুক্ততা। আমি লিখতে লিখতেই দেখা গেল একসময় লেখক হয়ে গেছি, বা পড়তে পড়তে লেখক হই নাই। লিখতে লিখতে লেখক হইছি। তা এখানে সাহিত্যের সাথে কখন আমি অ্যাটাচড হইছি জানি না। তবে 2015 পর থেকে এটার প্রতি আমার বেশি আকৃষ্ট হইছি। আস্তে আস্তে আকৃষ্ট হইছি। মানে 2 লাইন 1 লাইন লিখতে লিখতে মানে ভিতরে যে কথাটা আসে। আসলে যদি আজকে আমি সত্যি কথা বলবো যে, আপনি যদি আমাকে প্রশ্ন করেন রবীন্দ্রনাথের জন্ম তারিখ কবে, আমি বলতে পারব না। কারণ বাংলা সাহিত্য পাড়ার কোন কবির কবিতা আমি আজ পর্যন্ত ভালো করে পড়ি নাই, এবং কোন হুমায়ূন আহমেদ বলেন বা কারোর কথা বলেন না। যদি ড্যান ব্রাউনের কথা বলেন আমি বলব যে হ্যাঁ পড়ছি। যদি পিকাসোর কথা বলেন আমি বলব হ্যাঁ পড়ছি। যদি বলেন যে উইলবার স্মিথের কথা আমি পড়ছি। কিন্তু বাংলা সাহিত্যের সাথে যে বড় লেখকগুলো আছে তাদেরকে আমি কখনো পড়ি নাই, বা তাদের জীবনী সম্পর্কে আমি মানে জানি না। ওইভাবে কারণ পড়া যখন হয় নাই, কারণ আপনার আমি পড়বেন বই পাবো তখনই তো কোথায়? বিদেশ চলে গেছেন। হ্যাঁ, আমি হ্যাঁ, হ্যাঁ, যখন তবে একটা ওদেরকে বোধহয়। পড়বো তখন আমার বই কেনার মতো টাকা আছে, কিন্তু তাদের বইগুলা ম্যানেজ করার মতো সামর্থ্য আমার কখনোই নাই। সেজন্য আমি সামর্থ্য, হ্যাঁ, তাদেরকে পড়ি হ্যাঁ, না। নাই। আমি যেটা লিখে থাকি হ্যাঁ, সেটা দেখা গেল যে হাতুড় পিটানোর অবস্থায় বা রেঞ্চ দিয়ে নাট টাইট দিতে যে ২ টা কথা মনে পড়লে সেটাই লিখি আরকি। কারণ আমি যেহেতু কাজ বাহ! করি হচ্ছে জাহাজে, সেহেতু আমি এ কোন এটাকে অফিসার এটা লেভেলের কাজ হচ্ছে করি না। রিয়েল লাভ। এটা হচ্ছে রিয়েল লাভ। এটা হচ্ছে একদম মনের যে অন্তর নিংড়ানো যে কথাটা, যে অনুভূতিটা, সেটাই প্রকাশ করেন। এটা একটা অসম্ভব চমৎকার ব্যাপার। এটা খুবই, খুবই ভালো জীবনের অভিজ্ঞতা থেকে। আর যেসব লেখকের কথা বলেছেন তারা বিশ্ববরেণ্য লেখক। ড্যান ব্রাউন ১০০ জন লেখকের ভেতরে তার তালিকা আছে। উইলবার স্মিথ আছে। উইলবার স্মিথের সে তো অসাধারণ সিরিজ সামনে আয়, বর্ন সমস্যা নাই। আমার আইডেন্টিটি। একটা ফ্রেন্ড আছে আমার বাসাতে এইমাত্র। পরিচয় করায় দিই। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, চলে আসতে পারে, সমস্যা অবশ্যই নেই, চলে চলে আসুন। আসুক, আমাদের ঘরেও আসেন, ঘরোয়া আড্ডা। অবশ্যই আসতেই পারে, কোনো ব্যাপার না। আমাদের যেহেতু অবশ্যই। বলেছি যে আমাদের আড্ডাটা অবশ্যই ক্যাজুয়াল, উন্মুক্ত, অবশ্যই নট উন্মুক্ত। ফর্মাল। আমার আমরা, হ্যাঁ, ফ্রেন্ড আপনি তাকে আশিককে আমরা ডাকতে ডাকতে একসাথেই আমি জব একটু, করি। হ্যাঁ, আমরা একটু মন্তব্য সবাই আছে লাইনে। মন্তব্য সালাম দিন। হ্যাঁ, হ্যাঁ, আসসালামু হ্যাঁ। আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভালো ভাই? আছেন ভাইয়া? হ্যাঁ, ইনশাআল্লাহ ভালো। আমাদের সাথে অনেক শ্রোতা দর্শক যুক্ত আছে, তাদের সাথে কুশল বিনিময় করুন আপনার নাম বলে। আমার নাম মোহাম্মদ আশিক। আচ্ছা। আর তো শ্রোতা দর্শকদের আমার সাথে কথা একটু কি শুনতে শুনবো পাচ্ছে কেমন তারা? আছে। জি, শুনতে পাচ্ছি। সবাই হ্যাঁ, লাইভে আপনার কথা শুনতে পাচ্ছি ক্লিয়ারলি, লাইভে আছি। ওকে। তো এখন তানজিব আপনি ভাই আমরা ওখানে, পরবর্তীতে আসি। ও আছে এখানে হ্যাঁ, বসে। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, ওকে, থাকুক। আমরা একটু তাহলে মন্তব্য দেখে আসি, তারপরে আবার চলে যাব আলোচনায়। আর ডালিম শাহ আবার লিখেছে, অনুর দোকানে অনেক ইতিহাস ছিল, শিমুলের দোকানে আচ্ছা, ওটা গিয়েছে। রুবেল আহমেদ লিখেছে, কবিতা হবে দাদা। হ্যাঁ, কবিতা হবে, কবিতার মানুষ এসেছে। আসলে কবিতা নিয়ে একটা কথা যেটা না বললেই নয়, আমার এই পেজটাতেও লেখা আছে যে জীবন মানে এটা হচ্ছে আমার ছোট দর্শন। জীবন মানে কবিতা, কবিতা মানে জীবন, বিশুদ্ধ আবৃত্তি করে নিজে ও অপরকে সচেতন। তো হ্যাঁ, এই যে অবশ্যই। জীবনের গল্প সে করছে, এটাই কবিতা। জীবন মানেই কবিতা। হ্যাঁ, তারপর জীবন মানে আরেকজন কবিতা।
হ্যাঁ হ্যাঁ, আর একজন লিখেছেন, অবশ্য আমি আরবি পড়তে পারি না, এজন্য দুঃখিত, তার নামটা পড়তে পারছি না। তিনি লিখেছেন কবিতা হবে দাদা, তার নামটা আরবিতে লেখা। ফুলের শুভেচ্ছা জানিয়েছে, ধন্যবাদ আপনাকে। মোহাম্মদ আলী লিখেছে, বাহ, আবারও শৈশবের কথা মনে পড়ে গেল, অনেক দিন ভুলেছিলাম। ধন্যবাদ আপনাকে। ডালিম শাহ আরো লিখেছে, ধন্যবাদ সৌরভ ভাই, এই মুহূর্তে সেই অনুর দোকান থেকে দেখছি। বাহ, সেই ঐতিহাসিক জায়গা থেকে দেখছে। হ্যাঁ, সেই ঐতিহাসিক ডালিম জায়গা। শাহ ডালিম শাহ আরো লিখেছে, জীবন মানে ইতিহাস, আর তার একটা প্রমাণ চৌধুরী বর্ণ। আসলে এটা এইসব মন্তব্য, এইসব কাছের মানুষের ভালোবাসাটাই আসলে জীবন চলার অনুপ্রেরণা। এগুলোই ভালো লাগে। ডালিম ভাই ভালোবাসা নেবেন। ডালিম ভাই আরো লিখেছে, বর্ণ ছোট থেকেই ব্যতিক্রম, বই, গান, পত্রিকা, ঘটনা নিয়েই নাড়াচাড়া করতো। আসলে হয়, যারা একটু সৃজনশীল মানুষ হয় তারা একটু সবার চেয়ে অন্যরকম হয়েই থাকে। তো যাই হোক, আমরা বর্ণ ভাইয়ের কাছে কবিতার পথ চলাটা তো শুরু হলো। কবিতায় যেহেতু আছি, কবিতা নিয়ে আর একটু কথা সেরে আসি, যে আপনার বই কবে প্রথম প্রকাশিত হলো, বই আকারে এলো, এবং কয়টা বই এখন বাজারে আছে বা প্রকাশিত হয়েছে? হ্যাঁ, আমার প্রথম বই ছিল বিষণ্ণ হসপিটাল। এটা 2019-এর বইমেলাতে, 2019-এর বইমেলাতে ছিল বিষণ্ণ হসপিটাল, মাসুদা নামা, দুইটা। দুইটাই বেশ ভালো ছিল। মাসুদা নামা এবং বিষণ্ণ হসপিটাল। মাসুদা নামাটা ছোট লেখা। 2020-এ ছিল আপনার নিয়তির কারাবাস এবং রোমান্টিক সুইসাইড নোট। পরবর্তীতে আমি বইটা যে কোনো একটা পর্যায়ে যে আমি মানে অফ করে দেই, যে আপাতত থাক, আমি একটু সমস্যার ভিতরে আছি। সমস্যাটা আপনি হয়তোবা কিছুটা জানেন, পার্সোনাল ব্যক্তিগত সমস্যার জন্য। তবে নিয়তির কারাবাস এবং রোমান্টিক সুইসাইড নোট খুব আবারও সবার ভিতরে আসবে, এবং আমি আমার এক্সপিরিয়েন্স থেকে রিচ ড্যাড পোর ড্যাড একটা অনুবাদ করছি প্রায় শেষ পর্যায়ে, এবং আমি আমার লাইফ মানে জীবনীটা লিখতেছি। আমি কেবল মানে মাত্র 19 বছর বয়স পর্যন্ত আমি আমার জীবনী পার করছি, এবং এখানে আমার আচ্ছা আমার এই জীবনীটাতে আপনি আমার লাইফের যে সত্যতা, মানে এখানে আমি মনে করি যে আমার লাইফের বাস্তবতাটা তুলে ধরছি, এক ফোঁটা আবেগ দেয় না এখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা। সেটা এটাই। অবশ্যই। আপনার কাছে একটা প্রশ্ন ছিল, প্রশ্ন করেছে রহিমা নওমিত, লিখেছে, বর্ণ ভাই কোথায় পড়ালেখা শেষ করেছেন? আমি পড়ালেখার বিষয়টা বলবো, যদি পড়ালেখার কথা বলেন তাহলে আমি সিগনেচার করতে পারি। আচ্ছা, যাই হোক, আসলে কবিতা লিখতে হলে যে একাডেমিক সনদ থাকা জরুরি, বা একাডেমিক্যালি পড়ালেখা করাটা জরুরি, প্রাতিষ্ঠানিক শিক্ষার যে দরকার আছে, এটা আমি মনে করি না। পৃথিবীর অনেক বিখ্যাত বিখ্যাত বড় বড় শিল্পী, কবি, সাহিত্যিক বা বিজ্ঞানী আছেন যারা আসলে এই প্রাতিষ্ঠানিক শিক্ষা যাদের নেই। হ্যাঁ, আমাকে তো যদি যাই সে হোক, বলে যে জ্ঞান অন্য জিনিস। কতদূর পড়াশোনা এবং করছো, বোধহয় তাহলে আমরা ছোটবেলায় আমাদের সার্টিফিকেটের কথা যদি ধরা হয়, তাহলে এটা আমি না বলতে চাচ্ছি, কারণ এটা পার্সোনালি ভাবে সার্টিফিকেটের কথা আমি রেখে দেই। কিন্তু আমি একটা কথা বলবো থাক, যে মানে আপনি এটা যদি ইংলিশে অবশ্যই। কথা বলতে আসেন, তাহলে ইংলিশে আপনার সাথে আমি কথা বলতে পারবো, ফ্রান্সিসে আসলে হবে সমস্যা নাই, ইতালিয়ানে আসলে হবে সমস্যা নাই। আর যদি বলেন যে হুম হুম। মানে সায়েন্স, আর্টস, যে কোনো কমার্স, যে কোনো বিষয় আপনি আসতে পারেন। আপনি হিসাব বিজ্ঞান হয়তো বা 3 পার্ট করবেন, আমি 1 পার্টে মিলাই দিতে পারবো, সমস্যা নাই। আর অঙ্ক 10-এ 10-এ যে জিরো, মানে 10-এ 10-এ জিরো হবে, 5-এ 5-এ যে 7 হবে, এটাও আমি করে দিতে পারবো, সমস্যা নাই। অর্থাৎ আমার ফেসবুকে আমার যাই হোক, ডিটেলস না দেওয়া সেটা আছে। আমি তো বলেই দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, সেটা আমি বলেই দিয়েছি। যাই হোক, সেটা তো গেল। আমরা আর একটু বইয়ের কথা শুনলাম, আপনার কবিতার কথা শুনলাম। এবার আপনার একটু কিছু পছন্দ অপছন্দ শুনে আসে। আমরা দেখেন, এই যে আড্ডা দিতে আপনি প্রথমে বলছিলেন যে তানজিল ভাই, 1 ঘন্টা আমি এত কি কথা বলবো, আমি তো কথা জানি না, কেমনে কি হবে। এই যে দেখেন, আধা ঘন্টা প্রায় চলে আসছে আমাদের, কিন্তু মানে অনুষ্ঠান শুরুই করতে পারলাম না, সেরকম একটা অবস্থা। আমার এখনো অগণিত প্রশ্ন বাকি রয়ে গেছে। আমরা তো যাই টাইম হোক। বাড়াই দিব, সমস্যা নেই। এখন হ্যাঁ হ্যাঁ আপনার হ্যাঁ। যদি পছন্দের কথা এখানে আসে, তাহলে আমি বলবো যে আজকে শুক্রবার না, ছিল। আমি আগে ধরি, না না, আমি বলি হুম। পছন্দ অপছন্দ আমি বলি, তাহলে আপনার বলতে সুবিধা হবে, না হলে এলোমেলো করে বললে আসলে মজা লাগবে না। সেটা হচ্ছে, আপনি এই যে এখন খাবার খাচ্ছেন, ইনস্ট্যান্ট যে জিনিসটা ঘটছে, আপনার পছন্দের 5টা খাবারের নাম বলুন। পছন্দের 5টা খাবারের হচ্ছে মায়ের হাতের সবজি ভাজি বা শাকসবজি ভর্তাগুলো অনেক বেশি পছন্দের, যেটা এখন আমি পাই না। আমি খুব ভালো খাই, মানে পছন্দের 5টা খাবারের ভিতরে বলবো আমি অল ইন অল, মানে শুয়োর বাদে সবকিছু খাই, কিন্তু এর ভিতরে ফলটা বেশি মানে পছন্দ আমার। ফল এবং প্রেফার পোড়া করেন, খাবারগুলো। হ্যাঁ, ফলটা। হুম। ফল ফলটাকে এবং বেশি পোড়া পছন্দনীয়। খাবারগুলো বেশি। হ্যাঁ, ফল এবং হুম হুম। দেখা গেল মাছ পোড়া বা মাংস পোড়া, এটা আমার খুব ফেভার হ্যাঁ হ্যাঁ করে। হ্যাঁ, আসলে একটা আর কথা আছে, মানে এটা সবাই জানে, সেটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় খাবার হচ্ছে পোড়া মাংস আর মদ, এরকম একটা কথা আছে। তো হ্যাঁ, যাই পোড়া হোক, মাংস, পোড়া মদ। মাংসের প্রতি। আর মদের বিষয়ে যদি বলেন, হ্যাঁ আমি ড্রিঙ্কস করি, কম আর বেশি, সেটা আমি আচ্ছা আচ্ছা। করি, আমি কি করবো, কম আর বেশি।
আর সিগারেট কম বেশি খাওয়া পড়ে, কিন্তু ইদানিং কালে হয়তো বা একটু আরো কম বেশি আর কি, জানেন তো সবকিছু। যাই হোক, হ্যাঁ হ্যাঁ, সত্যতাই তাই। করোনাকালীন সময়ের জন্য। হুম। গরমকালীন সময় বা লাইফে এমন ট্র্যাজেডি আসে যে ছাড়তে হয়, সময়তে সবকিছু ছেড়ে দিতে হয়, এক সময় যে হাজি হইতে হয় আর কি। ওই একটা হুম, কথা আছে হাজি। যে আমি প্রতিটা স্বামী কিন্তু প্রেমিকার কাছে হচ্ছে ওবায়দুল কাদের। যতই সিরিয়াস কথা বলুক আচ্ছা, না কেন, যাই হোক। যতই সিরিয়াস কথা না বলুক সেটা, না কেন, কোনো পাত্তা নেই। ঠিক আছে? আচ্ছা প্রতিটা আচ্ছা, যাই হোক। হাসবেন্ডই তার ওয়াইফের কাছে এবং প্রতিটা প্রেমিকই তার প্রেমিকার কাছে কিন্তু ওবায়দুল কাদের। যতই সিরিয়াস আচ্ছা, কথা বলুক না কেন, ওটা ভাইরাল হবে এবং ওটার কোনো প্রাধান্য দেওয়া হবে না। স্বাভাবিক ব্যাপার। হবে না। আচ্ছা, যাই হোক। তো আমরা কবির আর কি পছন্দের তালিকায় খাবার শুনে আসলাম। আপনার পছন্দের রং সম্বন্ধে শুনি। আপনার আমার কোন পছন্দের রংটা রং সবচেয়ে কালো বেশি ভালো এবং লাগে? নীল। কালো, নীল, সাদা। আমি একটা বলবো না, কারণ আমি একটা মার্কেটে যাওয়ার পরে যদি কেউ বলে এখানে আপনার পছন্দের কথা নিয়ে আমি 2 মিনিট কথা বলতে চাই। সেটা হচ্ছে যে যদি কেউ বলে যে আমি পছন্দের রং, কেউ বলে আমার পছন্দের রং নীল, কেউ বলে আমার পছন্দের রং ব্লাক। তাহলে সে কেন সারা জীবন ব্লাক পরে না? সে কেন হোয়াইট পড়তে যায়? সেক্ষেত্রে আমি বলব যে না, তারপরও আমার কাছে স্পেসিফিকলি কিছু পছন্দ থাকে। বেসিক্যালি আমার কালো এবং সাদা ২ টাই ভালো লাগে। কালো, আচ্ছা আচ্ছা, সাদা, নীল সাদা ৩ কালো। টাই তার ভালো মানে লাগে আমার খুব সাদা বেশি। কালো হচ্ছে একটা বিশ্বজনীন একটা ক্লাসিক রং। যাই এই হোক, যে দেখেন যে আমি আমরা যদি জেনে নিলাম। ১০ টা গেঞ্জি কিনি, ১০ টা গেঞ্জি কিনতে দেখা গেল যে ৯ টাই সাদা হবে। আমি আচ্ছা অটোমেটিক আচ্ছা। একটা পরে আছি, সেটাও সাদা। হুম, আচ্ছা। আর যে বিষয়টা এখন যেটা জানতে চাইবো, এখন আপনার জীবনে ১ম প্রেম কখন হয়? বলেন, বলুন। আমার জীবনে ১ম প্রেম হয় হচ্ছে আমার জীবনে ১ম প্রেমের কথা যদি বলেন যে ১ম প্রেম কি একটা সময় ছিল যখন 10 এ পড়তাম, তখন দেখতাম যে যাকে ভালো লাগতো তার প্রেমেই পড়ে যেতাম। মনে হতো এখনই সংসার করে ফেলি। সেই হিসাবে ১ম প্রেমের কথা আমি আস্তে, আস্তে খেয়াল নাই। আচ্ছা, আচ্ছা। যাই হোক, অগণিত প্রেম, কবিদের তো প্রচুর প্রেম থাকে। তো না, না, আপনার জীবনে কবিকে রিয়েল যদি প্রেম আমি বলে আমার আমি কবিতার বলি, ২ টা না, লাইন না এখন ওটা ভুলে না। যাই আমি। কবিতার ২ টা লাইন হ্যাঁ, হ্যাঁ, বলতেছি আমি। অবশ্যই, সেটা অবশ্যই, হচ্ছে অবশ্যই, যে অবশ্যই, অবশ্যই। কবিকে সর্বপ্রথম আমার বিষণ্ণ হসপিটাল বইয়ের ১ম পেজে লেখা আছে যেটা, যে কবিকে ওই নারী আ চরিত্রহীন ঘোষণা করেছিল যে কবিতাকে কবিতাকে ভালো না বেশে কবিকে ভালোবেসতে যে কেঁদেছিল, চুমু খেতে যে কেঁদেছিল খুব গোপনে। অর্থাৎ তুমি আচ্ছা, আচ্ছা। কবিতাকে চুমু খাইতে চাও। কিন্তু কবিকে যখনই চুমু খাইতে গেছো তখন তুমি ব্যর্থ হইছো। ব্যর্থ হওয়ার পরে তোমার কাছে মনে হয়েছে যে কবি চরিত্রহীন। কবি চরিত্রহীন। আচ্ছা, আচ্ছা, যাই হোক কবিকে ওই চরিত্র নারী ১ম বা চরিত্রহীন ঘোষণা করেছিল যে কবিতাকে ভুলে কবিকে চুমু খেতে যেয়ে কেঁদেছিল খুব গোপনে। আচ্ছা, আচ্ছা। তো এটা তো গেল। আপনার জীবনের আসলে আপনার একটা হোক আর দুটো হোক মানে ব্যক্তিগত চৌধুরী বর্ণের রিয়েল প্রেম কোনটা মনে হয় যে এই প্রেমটা রিয়েল? আমি অবশ্যই নাম জানতে চাচ্ছি না। তার গল্প যদি আমরা অল্প বেশি শুনতে পারি, অল্প বিস্তর। রিয়েল এর কথা যদি এখানে আসে তাহলে বলব যে আমি মানে কোনো একটা সময় যে একটা মেয়ের প্রেমে পড়ছিলাম, তার মেয়েটার নাম হচ্ছে মাসুদা। ২০১৬ সালে এখন অনার্স ফাইনাল ইয়ারে পড়ে গার্হস্থ্য অর্থনীতি কলেজে। মাসুদা নাম ছিল মেয়েটার। আমি তাকে পাগলি বলে ডাকতাম। আমার একটা বই আছে মাসুদা নামা। পাগলি তোর গাল ফোলা ঠোঁটে মধুবিষ খেতে যেয়ে কেটেছে আমার এক জীবন বিষাদে। যাই হোক, এখন ঘটনা হচ্ছে মাসুদাকে কখন কিভাবে যে খুব রিয়েলি ভাবে ভালোবাসছিলাম সেটা আমি জানি না। মানে বলতে গেলে যে মাসুদার যে জায়গাটা, মাসুদার জায়গায় সারা জীবনই থাকবে। সমস্যা নাই। কিন্তু তাই বলে এই না যে আমি আমার ওয়াইফ বা আমার বর্তমান যে প্রেমিকা তাকে আমি ঠকাচ্ছি, তাই না। মাসুদার জায়গাতে না, 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 আছে, এটা থাকবে, অবশ্যই। স্বাভাবিক ব্যাপার। হ্যাঁ, না, স্বাভাবিক থাকতে হৃদয়টা হবে তো আরকি। আকাশের মতো বিরাট। হুম। আকাশের মতো বিরাট একটা ব্যাপার। তবে হৃদয় বা চিন্তা মননের আমার জায়গাটা। আপনি যদি আজকে চৌধুরী বর্ণকে নিয়ে অনেক কথা ওঠে যে চৌধুরী বর্ণ ১০০০টা মেয়ের সাথে লাড়ালাপ্পা করছে, ১০০০টা মেয়েকে সম্পর্ক করছে, ১০০০টা মেয়ের সাথে রিলেশন করছে, ১০০০টা মেয়ের সাথে চরিত্রহীন ব্যবহার করছে। আরে ভাই, আজকে আমি কি চ্যানেলে ৫ মিনিট সময় পাইতে পারি এই সম্পর্কে কিছু বলার জন্য? হ্যাঁ, অবশ্যই ৫ মিনিট দেওয়া হলো। আমি অফ স্ক্রিনে থাকছি, আপনি বলুন। এখন কথা হচ্ছে যে যে মেয়েগুলো আজকে আমাকে বলতেছে যে চৌধুরী বর্ণ চরিত্রহীন, চৌধুরী বর্ণ ওই মেয়ে, আমার ফেসবুকে ২৫০০ মেয়ে আছে মিনিমাম। তো ২৫০০ মেয়ে আমাকে নিয়ে কমপ্লেন করার মতো, কোনো আঙ্গুল তুলে কথা বলার মতো কোনো প্রকারের সাহস রাখে না। কারণ ওই ২৫০০ মেয়েকে চৌধুরী বর্ণ কখনো কোনোদিনও একটা হাই দেয় নাই। এটা চৌধুরী বর্ণ বুকে হাত দিয়ে বলতে পারে। হাই দেয় নাই। হয়তোবা একটা মেয়ে ৫০ টা আইডি নিয়ে আসতেছে বা ৫ টা মেয়ে আসতেছে। আমার কাছে কথা হচ্ছে, আমাকে প্রশ্ন করা হয় যে নেহা, বা দেখা গেল যে বলতেছে নেহা, গৌরী, আ যুথিকা রহমান, যুথিকা রহমান এই ধরনের টাইপের কিছু মেয়ের কথা এখানে আসতেছে। বিভিন্ন মেয়ের কথা আসতেছে যে এদের সাথে আমি লাড়ে লাপ্পা করছি।
আচ্ছা, নেহা যে মেয়ে, হ্যাঁ আমি নেহার সাথে লাড়ে লাপ্পা করছি। আমি 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 করছি, ঠিক আছে। গৌরীর সাথে লাড়ে লাপ্পা করলাম, জ্যোতিকা রহমানের সাথে লাড়ে লাপ্পা করলাম, সবার সাথে দেখা গেল যে আমি ভাই আপনাদের কাছে কি আমি শুইছি যাইয়া? না, আমি শুই নাই। আপনাদের সাথে একটু ভালো মন্দ জিজ্ঞাসা করতে গেলে যদি মনে করেন যে প্রেম হয়ে গেছে, তাহলে তো বিশাল একটা ব্যাপার হয়ে গেল। তাহলে তো আমার সাহিত্য পড়ায় কাউকে যে অটোগ্রাফও দেওয়া যাবে না, কারোর সাথে 2 মিনিট চাও খাওয়া যাবে না, কফিও খাওয়া যাবে না ভাই। এটা কোন ধরনের সমস্যা? আমি তো এটা বুঝি না, ঠিক আছে। আর হ্যাঁ, ধরেন যে আপনার সাথে আমার সম্পর্ক ছিল, রিলেশন ছিল, তাই বলে এই না আপনার সাথে আমার সম্পর্ক নাও থাকতে পারে, তাই বলে এই না আপনি নোংরামি করবেন একটা সম্পর্ক নিয়ে। একটা সম্পর্ক নিয়ে আপনি নোংরামি করবেন। আপনি যদি আমাকে প্রকৃতভাবে ভালোবাসতেন, তাহলে আপনি আমাকে নিয়ে নোংরা কথা বলতে পারতেন না। কারণ যে ভালোবাসে সে কখনো কারোর ক্ষতি চায় না। আপনি আমাকে নিয়ে নোংরা কথা যখন বলতেছেন, তখন আপনি আমাকে কখনোই ভালোবাসেন নাই, ইউজ করছেন। আমি আজকে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে একটা ছেলে দেখা গেল যে একটা মেয়েকে রিয়েল ভাবে ভালোবাসতে গেছে, ঠিক আছে। ওই মেয়েটা যদি 5টা ছেলের সাথে রাত্রেবেলা ফোন সেক্স করে, তাইলে কোনো দোষ নাই। কিন্তু ছেলেটা যদি একটা উল্টাপাল্টা কথা বলে, ওটা স্ক্রিনশট দিলে 5টা ছেলেও সেখানে যে সাপোর্ট দেয়। আরে ভাই, কেন সাপোর্ট দেন? 5টা ছেলেকে আমি বলবো যে কেন সাপোর্ট দেন? আপনি কি ওই মেয়েকে চেনেন? ওই মেয়ে সম্পর্কে জানেন না? ওই মেয়েকে কখনো দেখছেন? ওই মেয়েকে দেখেন নাই, ওই মেয়ে সম্পর্কে জানেন না। ওই মেয়ে কে, অদ্ভুত, তার কোনো ছবি আপনি দেখেন নাই। ওই একটা মেয়ের নামে আইডি খুলছে, আপনি সেখানে যে মেয়েকে সাপোর্ট দিচ্ছেন। ওই মেয়ে তো আরো 10টা ছেলের সাথে সম্পর্ক করলে দোষ নাই। একটা মেয়ে 10টা ছেলের সাথে সম্পর্ক করলে দোষ নাই। একটা মেয়ে 10টা ছেলের সাথে কাপড় খুললে দোষ নাই। কিন্তু একটা ছেলে যদি ইসে যে মানে এই ইনবক্সে যে 10টা মানে 2টা খারাপ কথা বলে, সেটা স্ক্রিনশট দিলে আমরা ছেলেরা সেইখানে সাপোর্ট দিই, 5টা মেয়ে সেইখানে সাপোর্ট দিই। আরে ভাই, এক হাতে তো তালি বাজে না কখনো। এক হ্যাঁ, হাতে আমি তালি একটু বাজে না, ঢুকতে চাই স্বাভাবিক ব্যাপার। আপনার এই একাগ্র কথার ভিতরে একটু ঢুকতে চাই। সেটা হচ্ছে আমরা আসলে ব্যক্তিগতভাবে আমি আসলে লিঙ্গ বৈষম্যে যেতে চাই না। তবে হ্যাঁ, যেটা অন্যায় তাকে অবশ্যই সবার অন্যায় বলা উচিত, যেটা ন্যায় সেটাকে ন্যায় বলা উচিত। কিন্তু যে কোনো জিনিস মন্তব্য বা সিদ্ধান্ত করার আগে, সাপোর্ট করার আগে অবশ্যই সেটা ভালো করে জেনে নেওয়া উচিত। না জেনে কোনো কিছুটাই না, না কোনো জেনে কোনো কিছু কিছুই ঠিক করা না, উচিত না। করাও হ্যাঁ, ঠিক না। যাই হোক, আমাকে আজকে এটা হয়তোবা না, আমাকে আমার তানজিল ভাই কথা হচ্ছে কি যে আমার দেখা গেল যে 5জন মেয়ের সাথে, অতীতে 10জন মেয়ের সাথে আমার রিলেশন ছিল। 10জন মেয়ের সাথে রিলেশন ছিল। 10জন মেয়ের সাথে যখন আমার রিলেশন ছিল, 10জন মেয়ের সাথে রিলেশন ছিল, আমি 10জন মেয়ে আমার অতীতে আমার দেখা গেল যে এক্স ছিল 10জন। আসলে ভাই ওই 10জন কি আমাকে ভালোবাসছিল? যদি ওই 10জন আমাকে ভালোবাসতো, ওই 10জন কি একগ্রিত মন নিয়ে আমাকে চাইছিল? না, কখনোই চায় নাই। আপনি যদি বলেন একজন বিয়ে করে সংসার ধর্ম করতেছে, আর একজন বিয়ে করে দেখা গেল যে সংসার ধর্ম করতেছে, আর একজন দেখা গেল আর একটা ছেলের সাথে যে কাপড় খুলতেছে, ঠিক আছে। আর একজন দেখা গেল আর একটা ছেলেকে জান বলে ডাকতেছে। ভাই ট্রাজিডি, আমি নিজে দেখছি এইসব। আমাকে এসে বলতেছে আপনাকে 8 মাস ধরে ফলো করি চৌধুরী বর্ণ, আপনাকে ভালোবাসি, কিন্তু আর একজন ছেলেকে যে কাপড় কিনে দিচ্ছে, গিফট করতেছে, আমি দেখতেছি। এখন আমি বলি, এখন ব্যাপার ওরে ভাই, হচ্ছে কি আমার কাছে প্রশ্ন মানুষের হচ্ছে, আমি যখন মননটার গুলিস্তান থেকে ভেতরে। গেঞ্জি কিনে পড়তাম 40 টাকা দিয়ে, তখন তোর মতো মেয়ে কই ছিল? তোর মতো জ্যোতিকা হ্যাঁ, রহমান কই এটা ছিল? সত্যি কথা। আজকে গৌরীর কথা আছে যে গৌরী গৌরী লন্ডনে থাকে, ঠিক আছে। আচ্ছা, তো আমার মতো বর্ণকে নিয়ে যখন গৌরী, জ্যোতিকা রহমান, বিভিন্ন মেয়েরা কথা বলতেছে, এই মেয়েগুলো কত বড় নির্লজ্জ হইলে আমাকে নিয়ে টানাটানি করতেছে, একবার হিসাব করে দেখছেন? হ্যাঁ, আমি কিন্তু অবশ্যই তাদের এগুলো কথা কেন এক করে? সেকেন্ড না, আমি 1 সেকেন্ড তাদের কথা মনে করতেছি না, একটা সেকেন্ডের জন্য না। আমি কিন্তু শুকুর আলহামদুলিল্লাহ ভাই, আমি অনেক ভালো আছি, অনেক ভালো আছি। কিন্তু তারা আমাকে নিয়ে যখন স্মরণ করতেছে, তারা মানুষের কাছে ছোট হচ্ছে না, আমি মানুষের কাছে ছোট হচ্ছি। হ্যাঁ, অবশ্যই সেটা তো যদি যে অবশ্যই। বুদ্ধিমান সে বলবে যে তোমাদের চরিত্র নষ্ট, সেজন্য তোমরা একজনকে নিয়ে টানাটানি করতেছো, তোমাদের চরিত্র ঠিক করো। আমার চরিত্র নিয়ে যদি কথা আসে এখানে, তাহলে আমি বলবো যে আমার চরিত্র ঠিক আছে, আমি একটা কথা বলতেছি না, আমি আমার মতো নীরব আছি। কিন্তু আপনি কোথায় আছেন? আপনি আমাকে নিয়ে নাড়াচাড়া করতেছেন। আপনি, আরে ভাই, আপনার বাপের যদি এত কিছুই থাকে, আপনার যদি এত সৌন্দর্যই থাকে, আপনার নিচেরটা যদি এত সুন্দরী হয়ে থাকে, তাহলে ভাই আপনি আমার পাশে কেন ঘুরতেছেন? আচ্ছা, যাই হোক, আমরা এবার একটু ফিরি। আমরা শুধু কারণ জীবন মানেই তো শুধু প্রেম প্রীতি আর ভালোবাসা, সংসার না, ভালোবাসা এর না। বাইরেও অনেক পৃথিবী, ভালোবাসা বলতে কি মহাবিশ্ব, বোঝায় তানজিল ভাই জানেন? বিশ্ব ব্রহ্মাণ্ড। ভালোবাসা বলতে তানজিল ভাই কি বোঝায় জানেন? হ্যাঁ, ভালোবাসা হ্যাঁ, বলতে আমি বুঝি অবশ্যই কি এটা জানেন? শুনতে চাই যে ভালোবাসা বলতে আমি বুঝি, চৌধুরী বর্ণ ভালোবাসা বলতে কি বোঝে, এটা শুনতে চাই। হ্যাঁ, চৌধুরী বর্ণ ভালোবাসা বলতে কি বোঝে জানেন? ভালোবাসা মানে একসাথে শুয়ে আছি, সঙ্গম করছি, এটা ভালোবাসা না। আমি ভালোবাসা বলতে বুঝি যে আমি তাকে শেষ পর্যন্ত খোঁজ নিতে পারবো কিনা, সে ভালো আছে মন্দ আছে, খারাপ দিনে আমি তাকে হেল্প করতে পারতেছি কিনা, বা হেল্প করবো কিনা, তার খোঁজ নিলাম কিনা 5 বছর আগে। হ্যাঁ, মাসুদা আমার কাছ থেকে 5 বছর আগে চলে গেছে, এটা বড় বিষয় না। আমি মাসুদার প্রতিদিন বা মাসে একবার করে মাসুদার কর্নের মাধ্যমে হলে মাসুদার খোঁজ নিচ্ছি কিনা, সে কি ভালো আছে, সে কি সুস্থ আছে, তার কোনো অর্থনৈতিক সমস্যা, তার পড়াশোনার কোনো সমস্যা আছে? এটা হচ্ছে ভালোবাসা। ভালোবাসা মানে একসাথে ফুচকা খাওয়া না, ভালোবাসা মানে একটা রেস্টুরেন্টে বসা না, ভালোবাসা মানে দিনের পর দিন সঙ্গম করা না। ভালোবাসা সেটা আমি তার খোঁজ নিচ্ছি কিনা।
ভালোবাসা সেটা আমি তার খোঁজ নিচ্ছি কিনা। আমাকে যদি প্রশ্ন করা হয়, আচ্ছা, আমাকে নিয়ে এটা তার বর্তমানে মানে একটা হচ্ছে কথা ওঠে আমি যে খাতুনে বলতে জান্নাত পারি। নামে একটা হ্যাঁ, মেয়েকে নিয়ে আমাকে নিয়ে প্রতিদিন কথা ওঠে যে খাতুনে জান্নাত, খাতুনে জান্নাত, খাতুনে জান্নাত। হ্যাঁ, খাতুনে জান্নাত নামে একটা মেয়ে আছে যাকে আমি খুব বেশি ভালোবাসি এবং আমার লাইফের তার জন্য যদি বলা হয় যে আমাকে সবকিছু ছেড়ে দিতে হবে, আমি ভিক্ষা করে খাইতে হবে, আমি খাইতে পারি। আমি লাইভে বলে গেলাম, আমি খাইতে পারি। যাই হোক, একজন কিন্তু লিখেই ফেলেছে। একজনে লিখছে রহিমা নমিত লিখছেন যে ভালোবাসা বলতে লবণ পোড়া। হয়তো তার কাছে লবণ পোড়া এক একজনের কাছে এক এক রকম। আসলে প্রত্যেকটা বিষয় হচ্ছে কি, এত বড় বড় জায়গা, সেটা প্রেম হোক, ভালোবাসা হোক, জীবন হোক, এক একজনের কাছে এক এক ভাবে ধরা দেয়। তো সেই দর্শনটা, সেই চিন্তার জায়গাটাই আমরা তোলবার চেষ্টা করছি। বর্ণ ভাইয়ের বোধহয় ফোনটা বাজছে, কাইন্ডলি কেটে দেন। আমরা এবার একটু গভীরের দিকে যাব। এতক্ষণ আমরা একটু হালকা আলোচনায় ছিলাম, যেটা সত্যি কথা। প্রেম বিষয় বা এইসব টানা হেঁচড়ার বিষয়টা, এটা কবিও বোধহয় আমাদের সাথে একমত হবে। আমরা এবার একটু গভীরে যেতে চাই। গভীরে যাওয়ার বিষয়টা একটু আমরা একটু, পৃথিবীতে তো আরো বড় বড় বিষয় আছে। সেটা হচ্ছে যে আপনার কাছে কবি হিসাবে, চৌধুরী বর্ণের কাছে ধর্ম এবং রাজনীতি খুব ছোট করে বলবেন কিভাবে দেখেন, একদম সারাংশটা বলবেন। ধর্ম বলতে যদি আপনি বোঝান, যে আমি ধর্ম বলতে বলবো যে আমার কাছে প্রতিটা ধর্মকে আমি মানে পৃথিবীতে সব থেকে বড় ধর্ম হচ্ছে মানবতার থেকে বড় কোনো ধর্ম নাই। যদি বলেন মানবতার কথা, সেখানে আমি বলবো সর্বপ্রথম ধর্ম হচ্ছে মানবতা। কারণ মন্দির, মসজিদ, গির্জাতে যে আপনি সেজদা দেওয়াটা ধর্মকে বলবো না, আমি বলবো যে মানবতা আপনার ভিতরে। একজন ক্ষুধার্তকে খাবার দেওয়া, একজন অসহায়কে সাহায্য করা, একজন বস্ত্রবিহীন লোককে বস্ত্র দেয়া, এটাই আমার কাছে মুখ্য ধর্ম। এর থেকে বড় কোনো ধর্ম নাই, আমি এটা সবসময় বলবো। আর যদি বলেন যে রাজনীতির কথায় আসে, তার রাজনীতির কথা বলবো যে রাজনীতি শব্দটাকে যখনই আপনি বিভক্ত করতে যাবেন, তখন দেখা যাবে রাজনীতি শব্দটা হচ্ছে রাজার নীতি। আগের কালে যখন রাজারা মন ভরে গাঞ্জা খাইতো আর মন ভরে রাজকীয় খাবার খাইতো, তখন যে নীতিটা তৈরি হতো ওটা হচ্ছে রাজনীতি। রাজাদের নীতিকে বলা হয় রাজনীতি। আর রাজনীতি, এই যে আমাদের এখনকার দেখা গেল যে বিভিন্ন নেতারা যে কথাগুলো বলে, দেখা গেল শুকনা মরিচ দিয়ে পান্তা ভাত খেয়ে যেয়ে বলতেছে যে আমি বিশাল বড় একটা নেতা হয়ে গেছি, মিছিল দিতে যাচ্ছে পেটের জ্বালায়, এটা রাজনীতি না, এটাকে আমি রাজনীতি বলবো না। আপনি যদি রাজনীতি করতে যান, তাহলে আপনি আগে মানবতা শিখুন। মানবতা শিখে রাজনীতি করতে যান। রাজনীতির ভিতরে কোনো গ্যাঞ্জাম থাকবে না, কোনো দ্বন্দ্ব থাকবে না, কোনো ভেদাভেদ থাকবে না। সব মিলাই দেখা গেল রাজনীতিটা সুন্দর এবং অনেক বেশি সুন্দর হবে। হ্যাঁ, রাজনীতি আমাদের ধন্যবাদ। জন্য না, রাজনীতি রাজার আমরা জন্য। তাহলে সংক্ষেপে দুটো জিনিস বুঝে গেলাম। চৌধুরী বর্ণের যে দর্শনটা, সেটা জানবার চেষ্টা করলাম। এখন চৌধুরী বর্ণের কাছে কবি কণ্ঠে একটি কবিতা পাঠ শুনতে চাই। না, আমি আসলে কখনোই কবিতা আবৃত্তি আবৃত্তির করি না। কথা বলিনি, পড়ে পড়ে শোনাতে বলেছি। কবি কণ্ঠে কবিতা পাঠ। আপনি একটু একটা কবিতা, আপনার লেখা একটা যে কোনো কবিতা, আপনার পছন্দের একটি কবিতা পড়ে শোনান। একদিন মানুষ আমার মৃত্যু সংবাদ কবিতা ভেবে পাঠ করে নেবে, বাহবা জানাবে, তাতে আমার কিছু যাবে আসবে বলে মনে হয় না। আমি কি শুনতে পাবো? মৃতদের কোনো অনুভূতি থাকে না, থাকে না শূন্যতা, থাকে না প্রথম প্রেমের রোমস্থন, অবশিষ্ট কার না সতেজ অনুভূতি। বোবা হয়ে যাবার মুহূর্তে আমি তাকিয়ে দেখতে পাবো শেষ প্রেমিকা কারো হাত ধরে হেঁটে যাওয়া। ভুলে যাব প্রথম প্রেমের স্মৃতি, প্রথম অথবা শেষ বলে থাকে কিছু, যেহেতু আমি আর নেই। কেউ কেউ দু চার লাইন লিখবে আমাকে নিয়ে, প্রিয় বন্ধুটি সান্ত্বনা দিতে দিতে চোখ চলে যাবে প্রিয়তার বুকে। বুকে তার ওড়না নেই, আছে বিষাদ। বন্ধুটি বৃক্ষ হয়ে দাঁড়াবেন, যেন সে দাঁড়াতে পারে গা ঘেঁষে, যেন মাথা ঠুকতে পারে অনায়াসে। আজাহারি দীর্ঘশ্বাস, মাথা ঠুকতে ঠুকতে বুকের ওড়না সরে যাবে, বন্ধুটির চোখ চলে যাবে তার বুকে। বুকে তার ওড়না নেই, আছে প্রেম। বন্ধুও প্রেমিক হতে পারে, আমরা ভুলে যেতাম আড্ডায়। কিভাবে বিশ্বাস উড়ে যায় চায়ের ধোঁয়ায়, তাতে কারো কিছু যাবে আসবে বলে। এসব দেখা অদেখা নিয়ে প্রসঙ্গ পাল্টে যেতে থাকবে দ্রুত। আমরা বরং শীতের গল্প বলতে পারি, আসলে ওটা শীতকাল নয়, হতে পারে কোনো বৃষ্টির দিনের গল্প। একাকার হয়ে ভেসে যাওয়া কোনো সন্ধ্যার মুহূর্ত, অথবা রাতের ট্রেনের ভ্রমণ শেষে কেবল রাতের ট্রেনে ভ্রমণ। ট্রেন কেবল একবারই আসে, কমলাপুর থেকে এই শহরে। রেল ক্রসিং এ আমরা আমাদের রিক্সা থেমে গেলে সিগারেট কিনতে যাওয়া, কিংবা লেকের পাড়ে ফুল কোরানোর কথা। ধরো তোমাকে একটা বকুল দিলাম আমি, এবং তুমি তুলে নিলে আরেকটি। আমার হাতের মুঠোই তোমার হাত, তোমার হাতের মুঠোই দুটি বকুল। আমাকে ছেড়ে যাচ্ছ তুমি, তোমাকে আঁকড়ে রাখছি আমি। এই ছেড়ে যাওয়া এবং থেকে যাওয়ার মধ্যে কয়েকটি রাত, কয়েকটি দিন এবং মৃত্যু। মৃত্যু, আমি কি মরে গেছি? তাহলে বন্ধুও মরে যায়, বরং তার কাঁধে চেপে আমার গন্তব্য নির্ধারণ হতে পারে। বন্ধু কথা রেখেছিল, মূলত বন্ধুই একমাত্র কথা রাখে, দেওয়া এবং না দেওয়া উভয় কথা। আমরা সমস্যায় চিৎকার করে উঠি, আস্থা রাখুন, বিশ্বাস রাখুন, চোখ বন্ধ করে থাকুন। প্রিয়তাও চোখ বন্ধ করেছিল।
বন্ধু কবিতা শোনালো, আসলে সেটা ছিল তার প্রিয় বন্ধুর মৃত্যু সংবাদ, যা বাকিদের কাছে কবিতা মনে হয়েছিল। সবাই বাহবা জানালো। এর চেয়ে ভালো কবিতা আর হতে পারে না। বিস্ময় ঘুরে তাকানোর জনতার চোখ। আসুন আমরা 29 সেকেন্ড নীরবতা পালন করি, যেহেতু মৃত্যু শোকের মৌনতা উত্তম সম্মাননা প্রদর্শন করে। প্রিয়তাও সম্মাননা প্রদর্শন করলো দাঁড়িয়ে থেকে। তার চোখ বন্ধ ছিল, বাকিরাও চোখ বন্ধ করে ফেললো নিঃশব্দে। এবং সেই মুহূর্তে চিকিৎসক বললেন, আপনি ঘুমিয়ে পড়ুন, আপনি বরং জেগে থাকি। আমি ঘুমিয়ে গেলাম, আমার বুকে ঘুমিয়ে পড়লো বন্ধু, বন্ধুর বুকে প্রিয়তা, এবং তার বুকে সমগ্র পৃথিবী। রাত 3টা, আমার বুক ফেটে বেরিয়ে এলো রক্ত। বন্ধু লিখলো, কবির মৃত্যু নেই। আমার হাতে মৃদু কেঁপে উঠলো। বন্ধু লিখলো, কবি লিখে রাখে সমূহ সময়, ভবিষ্যৎ ও ঘুম নিদ্রা। আমার শরীর জমে উঠতে থাকলো ক্রমশ শীতে। বন্ধু লিখলো, পৃথিবীর শীত কেবল একবারই আসে। আমার চোখ জল দেখে কলম বারবার থেমে যাচ্ছিল 29তম পৃষ্ঠায়। বললাম, একটি উপমা খুঁজে নাও। সে নিরুত্তর তাকিয়ে থাকতে বললাম, নরওয়ের গাইরেঞ্জ অ্যাফ্রোজুটে যাও, সেখানে জোয়ানার সাথে একটি পুরো বিকেল কাটানোর কথা ছিল আমাদের। তার ভুরু কুঁচকে যেতে দেখে মনে হলো কতকাল সে মার্জুয়ানা ছুঁয়ে দেখেনি। একা যেতে ভয় পাচ্ছ, প্রিয়তাকে সাথে নিতে পারো। সে তোমার পাহাড়ে ওঠার কৌশল শেখাতে পারে। তুমি মেঘের ভাঁজে ভাঁজে লিখে ফেলতে পারো অসংখ্য কবিতা। পাখির পালকের ভর করে উড়ে যেতে পারে ম্যানহট গ্লোসিয়ারে। স্পোর্টিং জানা নেই। তুমি তুষারের ভাষা বোঝো না, কবি জলের ভাষা বোঝে, কিন্তু দুঃখ। কবি জলের ভাষা বোঝে, কিন্তু তবু দুঃখ হয়। কবির ভাষা জল বোঝে না, সে শুধু ভাসিয়ে নেয়। কবি পাখির ভাষা বোঝে, উড়ার কৌশল জানে না সে। উড়ার কৌশল জেনে গেলে মানুষ পাখি হয়ে যায়। পাখিদের তাই ভয়। সব মানুষই ভেতরে ভেতরে পাখি, কিন্তু কোনো পাখি মনে মনে মানুষ নয়। তুমি বরং নাবিক হও, নর্থ আটলান্টিক জয় করে আসতে পারো অনায়াসে। ওপারে সুপর্ণা থাকে। আমার অসম্ভব প্রেম উড়ে গিয়েছিল। একদিন পাখি ডাকতেই তার নিজস্ব পাখায় ভর করে জেরে ফেললো পালকের মায়াসমূহ। তাকিয়ে দেখেছি উড়ে যাওয়া প্রত্যাখ্যান। শীতের শেষে যেভাবে ফিরে যায় সাইবেরিয়ার অতিথি পাখির দল। তুমি নাবিক হও, ম্যানহটে জলজীর্ণ সড়ক পেরিয়ে। যাই হোক ভাই, আমি আর পারতেছি না, কারণ আমার কবিতাটা অনেক বড়, প্রায় 500 লাইনের মতো। আচ্ছা তানভীর আচ্ছা, ভাই, আপনি ছোট। ঠিক আছে, যাই হোক, আমরা বড় কবিতার কিছু অংশ পাঠ শুনলাম, খুবই ভালো লাগলো। এখন আরো একটা আবদার আছে, সেটা হচ্ছে আপনার কণ্ঠে আপনার পছন্দের যে কোনো গানের 2 লাইন হলেও গাইতে হবে। উম, আমার গানের 2 লাইন যদি বলেন, তাহলে আমি একটা গান গাই সবসময়ের জন্য, পুরাতন রাজ্জাকের আমলে একটা ছবির গান গাই। সেটা হচ্ছে যে, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। জীবন আধারে পেয়েছি তোমারে, চিরদিন পাশে থেকো বন্ধু, ও গো বন্ধু। এটাই আমার সব থেকে ফেভারিট একটা কবিতা। ধন্যবাদ। তো যাই হোক, এখন আর যেটা জানতে চাইবো সেটা হচ্ছে আপনার জীবনের সবচেয়ে গভীরতম কোনো একটা অনুভূতির কথা বলবেন, গভীরতম বেদনার কথা এবং আনন্দের কথা, মানে সবচেয়ে খুশিতম একটা ঘটনা বলবেন, ছোট করে একদম অনুভূতির কথা জানাবেন এবং সবচেয়ে গভীরতম বেদনামূলক একটা ঘটনা জানাবেন আপনার জীবনে। গভীরতম আনন্দের কথা বলবেন যখন, তখন বলবো যে সেটা ছিল জানুয়ারি মাসের 1 তারিখ। আমি 5 মাস ধরে কাউকে খুঁজছিলাম। জানুয়ারি মাসের 1 তারিখে যখন তাকে আমি পাইলাম এবং তাকে প্রপোজ করছিলাম, এটা ছিল গভীরতম আনন্দের একটা বিষয়। এবং তাকে পাইছি বা পাবো। হুম আর গভীরতম হুম। বেদনার কথা যখন বলবেন, তখন বলবো যে এটার কোনো শেষ নাই, অনেক দেখছি। আমি তো সব থেকে বড় আনন্দের দুঃখের বিষয় ছিল কি, যে আব্বু একদিন কাঁদতে কাঁদতে বলছিল, মানে আমি দেখছিলাম নিজে আর কি, যে অন্যের দোকানে একজনের মানে এত বেশি, মানে সমস্যা ছিল তার, যে সে অন্যের সিগারেট ফেলে দেওয়া সিগারেটে 2টা টান দিছিল। এটা ছিল আমার জীবনের সব থেকে দুঃখের বিষয়। আচ্ছা, আমরা জেনে নিলাম কবির সবচেয়ে আনন্দতম, আনন্দ ঘন, খুশির বিষয় এবং বেদনার দুটো বিষয়। এখন একদম আপনার কাছে সারাংশ, আপনার এই জীবনের যতদূর বোঝার পরে যতটা সময় কাটিয়েছেন এই জীবনের, ছোট করে আপনার জীবনের দর্শনটা আমাদেরকে বলুন। দর্শন অভিজ্ঞতা থেকে অর্জিত, আপনার একদম যেটা মনে হয় মৌলিক, আপনার যেটা মনে হয় আপনার জীবনের দর্শন, যে যার উপরে ভর করে আপনি জীবন চলছেন এখনো। এটা হচ্ছে, যদি বলেন তাহলে বলবো যে আমি যার উপরে চলতেছি সেটা হচ্ছে যে, একেবারে সেটা হচ্ছে নিজস্ব জিদ এবং মনোবলের পরে আমি চলতেছি। এবং আমি সবাইকে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে দৃঢ়তা এবং লক্ষ্য থাকা উচিত। হ্যাঁ, আপনি চাইলে আকিজ সাহেব হইতে পারবেন না, কিন্তু আপনি আকিজ সাহেব হওয়ার যখন স্বপ্ন দেখবেন, তখন আকিজ না হইতে পারলেও তার কাছাকাছি যাইতে পারেন চেষ্টা করলে।
হ্যাঁ, আপনি যদি মনে করেন আমার কিছু নাই আমি কিভাবে যাবো, এটা আপনার ভুল ধারণা। আপনার 4টা পা, 2টা হাত, 2টা পা আছে এবং 2টা চোখ আছে, আপনি জীবনে সাকসেস হইতে পারবেন, এটা স্বাভাবিক ব্যাপার। তবে আপনার লক্ষ্য ঠিক থাকা লাগবে যে আমি এই লক্ষ্যে পৌঁছাবো। কারণ আমি যদি মানে ওই যে বললাম না, রাস্তা থেকে উঠে এসে এখানে আসতে পারি, তাহলে আপনি কেন পারবেন না? অবশ্যই। তো যাই হোক, আমরা জেনে আসলাম, আমরা কিন্তু গুটি গুটি পায়ে প্রায় 50 মিনিটে পা দিয়ে ফেলেছি। আমরা একটু মন্তব্য দেখে আসি, তারপরে আবার আপনার কাছে ফিরবো। অনেকেই মন্তব্য করেছেন দেখছি। ডালিম শাহ লিখেছে, জ্ঞান শুধু পড়াশোনা করে আসে না। ডালিম শাহ আরো লিখেছে, জ্ঞান শুধু পড়াশোনা করেই আসে না। ফকির মোহাম্মদ তুহিন লিখেছে, বর্ণ ভাইয়ের পছন্দ দুধ চা। ধন্যবাদ। ডালিম আরো লিখেছেন, সেই দিনের একটা গান শুনতে চাই। ধন্যবাদ, শুনিয়েছে সে তার পছন্দের গান। ফকির মোহাম্মদ তুহিন লিখেছে বা ভালোবাসার ইমোজি দিয়েছে। ডালিম শাহ আরো লিখেছে, নাপ্তির বাড়ি লেবু ডাব। আই ডোন্ট নো, হয়তো আপনাদের কোনো হ্যাঁ, সাংকেতিক না, ভাষা। আগে ঘটনা ছিল হচ্ছে নাপ্তির বাড়িতে, মানে খোকন নাপ্তি উনি ভণ্ডামতি করে আর কি, কবিরাজি করে না। তো ওনার বাড়ির লেবুটা অনেক স্বাদের, তাই ওটা আমরা চুরি করে খাইতাম আর কি। এবং আচ্ছা ডাব আচ্ছা, গাছ যাই থেকে হোক। ডাব চুরি করে খাওয়াটা প্রফেশনাল ছিল আমাদের। আচ্ছা আচ্ছা, ডালিম শাহ আরো লিখেছে, আমার সাথে জগন্নাথ বাবু আছে লাইভে। ধন্যবাদ, আপনারা হ্যাঁ, দেখতে থাকুন। জগদা জগদা হচ্ছে আমার জীবনের একজন বেস্ট ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড। আজকে আমি চৌধুরী বর্ণ, হয়তো বা হাজার মানুষের প্রাণের প্রিয় মানুষ, কিন্তু জগবন্ধু সে আমার থেকে বয়সে আরো 30 বছরের বেশি, কিন্তু তাকে আমি ছোটকাল থেকে দোস্ত বলে ডাকতাম। আজও সে আমার বন্ধু। সে যদি বন্ধু। বৃদ্ধ হয়ে যায় তাও সে আমার আচ্ছা আচ্ছা, বন্ধু। এবং খুব বন্ধু, প্রিয় হ্যাঁ হ্যাঁ। ব্যক্তির ভিতরে একজন ব্যক্তি সে আমার। এবং তাকে আমি আচ্ছা খুব আচ্ছা, তাই। বেশি মানে অন্তরের অন্তরস্তর থেকে চৌধুরী বর্ণ তাকে ভালোবাসে। চৌধুরী বর্ণ যদি আরো আচ্ছা বড় স্টেপেও যায় কখনো, তাহলে জগবন্ধু, আমার দোস্ত জগন্নাথ, ডালিম, সুইট, গোল্ড সিগারেটের হুম। প্যাকেটে সে সোনালী বিড়ি খাইতো, তাকে আমি বলবো না। যাই হোক, এমন কিছু লোক আছে ব্যক্তিগত পার্সোনালিটি যে হ্যাঁ হ্যাঁ। আমি একজন কবি বা আমি একজন বাইরে থাকি, ইউরোপিয়ান, যে কোনো কিছু সবকিছু পার্সোনালিটি। বিষয়টা হচ্ছে কি যে সব থেকে বড় বিষয় হচ্ছে আপনি আজকে লিফটে উঠতেছেন বলে আপনি সিঁড়ি ভুলে যাবেন না, কারণ লিফটে কারেন্টের সমস্যা হতে পারে, লিফটে কোনো ত্রুটি হ্যাঁ দেখা হ্যাঁ, দিতে পারে, অবশ্যই। সিঁড়ি দিয়ে আপনার না না নামতে না, হইতে সেটা পারে। অবশ্যই। কিন্তু আমার কাছে কথা হুম হচ্ছে ওল্ড ইজ গোল্ড, জগন্নাথ, ডালিম, সুইট, হুম হুম এই হুম যে হুম। যে সময়টা ফাঁকা কাকা একজন বাঁশের ব্যবসায়ী ছিল, এই যে সময়টা মানে এই যে সে মাস্তি এদের সাথে যে সময়টা কাটাচ্ছে, হয়তো বা আজকে আমার স্ট্যাটাস চেঞ্জ হয়ে গেছে। আজকে হয়তো বা আমি জিওক্সের জুতো পড়তেছি 250 টাকা, বাংলাদেশের 25,000 টাকা, তাই বলে জিওক্সের জুতো পড়তেছি বা গ্লেভাইজের মানি ব্যাগ ব্যবহার করতেছি বলে আমি চৌধুরী বর্ণ বিশাল কিছু হয়ে গেছি। বা সাহিত্য পড়ায় আজকে যদি যাই আমি বলি আমি চৌধুরী বর্ণ আছি, 200 জন এক জায়গায় হবে, এটা না। সব থেকে বড় বিষয়, আমি অতীতে যাদের সাথে ছিলাম, অতীত আমি ভুলি নাই, আজও পর্যন্ত ভুলতে পারি না, এবং মৃত্যু অব্দি আমি তাদের সাথে থাকবো। এবং না, আমার এটা জীবনে অবশ্যই। সব অতীত থেকে অতীত বড় কখনোই লক্ষ্য হচ্ছে ভোলা। যে আমার জীবনে আমার একটা হুম। ট্রাস্ট আছে, আপনাকে বলছি যে সাফা ট্রাস্ট। আমি চেষ্টা করি যে সবাইকে কম বেশি দান করার জন্য, বা দান করা, দান বলবো না, আমার যত উদ্বৃত্ত থাকে সেটা কিন্তু আমি সবসময়ের জন্য সাহায্য করে থাকি। এটা হয়তো বা সবাই জানে টুকটাক, যে আমার হুম হুম, উদ্বৃত্তটা আমি দেই। অবশ্যই। এটা এখন খুবই স্কুল মহৎ শিক্ষার্থী একটি বা উদ্দেশ্য। মাদ্রাসা বা বিভিন্ন গরিব দারিদ্র বা করোনা কালেও আমি চেষ্টা করি সবসময়ের জন্য যে আমার উদ্বৃত্তটা না না, আমি এটা মানুষকে অবশ্যই। দিয়ে দিব। এবং আমার জীবনের সব হুম। থেকে বড় উদ্দেশ্য হচ্ছে যে আমার সাফা ট্রাস্টটাকে আমি অনেক বেশি দূরে নিয়ে যাব এবং একটা বৃদ্ধাশ্রম করব, বৃদ্ধাশ্রম এতিমখানা করব, যেখানে আমি বাহ। সব থেকে বড় চাওয়া আমার এটা জীবনে। কারণ আপনি আজকে না, শুক্রবার, এটা তানজিল তো ভাই, মহৎ আপনার কাছে উদ্দেশ্য। মনে হয়েছে কি আজকে আপনি কি আপনাকে স্বাভাবিক একটা যে উদাহরণ দিই, আজকে শুক্রবার সবার বাড়িতে গরুর মাংস রান্না হয়েছে মধ্যবিত্ত ফ্যামিলিতে, কিন্তু সবার বাড়িতে দুইজনের খাবার ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছে। আমার কাছে কথা হচ্ছে ওই দুইজনের খাবার ফেলে দেওয়া হয়েছে, কিন্তু আপনি কি জানেন যে তার পাশের বাসার দুইজন হয়তো আজকে না খেয়েছিল দুপুরবেলা? আমি ওই হ্যাঁ, পাশের বাসার যে অবশ্যই। দুইজন না খেয়েছিল, সেই দুইজনের সাথে আমি সবসময় আসছি এবং সারা জীবন থেকে থাকবো। অবশ্যই। হ্যাঁ, এটা খুবই খুবই মহৎ আপনার এই যে লক্ষ্য, এটা মহৎ। এটাকে অবশ্যই সাধুবাদ জানাতে হবে, এবং সবসময় এই কামনা থাকবে আপনার এই মহৎ উদ্দেশ্য যেন, মহৎ লক্ষ্য যেন পূরণ হয়। আমরা আরো একটু মন্তব্য দেখে আসি। ফকির মোহাম্মদ তুহিন লিখেছে, ভালোবাসা বেড়ে যায়, ভালোবাসার ইমোজি। তিনি আরো লিখেছে, মনের কথা। আরো লিখেছে, চিরন্তন সত্য কথা ভাই। তিনি আরো লিখেছেন, এরা ছলনাময়ী, বিষ বিষাক্ত। রহিমা নওমিত লিখেছে, ভালোবাসা বলতে লবণ পোড়া। যাই হোক। ফকির মোহাম্মদ তুহিন আরো লিখেছে, হৃৎপিণ্ড পোড়া গন্ধ। কবিতা শুনে বোধহয়। তুহিন আরো লিখেছে, চৌধুরী বর্ণ মানেই অনুপ্রেরণা, মনোবল ছেড়ে বেড়ে যায়, সাহস পাই ভাই। ধন্যবাদ, আপনি যে মানুষের অনুপ্রেরণা, এটাও খুবই ভালো লাগলো। আপনারা যারা মন্তব্য করছেন সকলকেই আমাদের এই আজকের আয়োজনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং ভালোবাসা রইল।
আমার পক্ষ থেকে এবং চৌধুরী বর্ণের পক্ষ থেকে। এবং আপনারা যারা দেখছেন ভালোবাসা অবশ্যই আমরা আর কি গুটি গুটি পায়ে 54 মিনিটে চলে এসেছি শেষের দিকে আরো কবির জীবনের আমরা অনেক ঘটনাই শুনলাম। এখন আমরা কবির জীবনের দু একটা স্বপ্নকে শুনতে পারি কিনা, মানে আপনার জীবনের আপনি তো বললেন একটা স্বপ্নের কথা, মানে কবিতা বা সাহিত্য নিয়ে আপনার স্বপ্নটা কি? কবিতা সাহিত্য নিয়ে যদি কারণ বলেন যে কবিতা স্বপ্নটা সাহিত্য কি, তাহলে ব্যাপারটা হচ্ছে কি, আমি একটু যুক্ত করে দিই কারণ এটা একটা অনেক বড় ব্যাপার। তো কবিতা সাহিত্যের মাধ্যমে অনেক কিছুই পরিবর্তন বা মানুষের মানসিক অবস্থার পরিবর্তন করা সম্ভব। এখানে আমি কবিতা সাহিত্যিক বলতে আমি কবি হিসেবে বড়ভাবে যাইতে চাই না। আমার কবিতা সাহিত্যিক বলতে আমি একটা প্রকাশনী করতে চাই, যেটা আমার ট্রাস্টের সহযোগিতার জন্য। প্রকাশনীটার এমন কথা হবে যে যে আজকাল যে সাহিত্য পড়ায় যে বিজনেসটা চলতেছে, মানে প্রকাশকের সাথে, যে 20,000 টাকা দাও, তোমার বই 300 কপি দিয়ে দেবো, বিক্রি হইলো হলো, না হলে না হলো। তা আমি এখানে একটা সিস্টেম দিয়ে আসতে চাই। সেটা হচ্ছে যে আমি বইগুলা ভালো লেখকদেরকে নিব, এবং যারা ভালো, যাদের কাছে টাকা নাই কিন্তু লেখা আছে ভালো, ওই লেখাগুলো নিব, এবং আমি আমার ব্যক্তিগতভাবে আমার প্রকাশনী থেকে বের করবো এবং লেখককে বলে দিব, যদি ভাই সামান্য লাভ হয় তাহলে তোমাকে কিছু তোমার পারিশ্রমিক দিব, বাদ বাকিটা আমার ট্রাস্টে আমি দান করবো। তাতে করে আমি মনে করি যে ভালো লেখকরা মান পাচ্ছে না এখানে, এখানে টাকার জোরে যে লেখকগুলো মান পাচ্ছে, বা টাকার জোরে যে সাহিত্য পুরস্কারটা, টাকার জোরে সাহিত্য পুরস্কার আপনি যদি বলেন তানজিল ভাই, আপনার সাথে আমার চ্যালেঞ্জ, আমি বলতে পারি যে এই বছর আমি 21-এর বই মেলাতে আমি সবগুলো পুরস্কার নিয়ে আপনাকে দেখাতে পারি। আমি রিয়েল বলতেছি, এটা আমাকে মন থেকে দিবে না, টাকার জোরে দিবে। এটা আমার অপছন্দ একেবারেই, একদম প্রকাশ্যে এটা বলতে খুবই পারি। একটা বাজে বাজে প্রচলন বা বাজে প্রথা আমরা বলতেই পারি। আশা করছি আপনার এই স্বপ্ন পূরণ হবে, আপনি প্রকাশনী দাঁড় করাবেন এবং যারা ভালো লেখে তাদেরকে অবশ্যই সুযোগ করে দেবেন। যারা প্রতিভাবান, যারা আসলে চর্চা করছে, পয়সার অভাবে বই বের করতে পারছে না, অবশ্যই তাদের বই বেরোবে, এটা খুবই ভালো উদ্যোগ। আর এটা আমার একদম আমরা যেহেতু শেষের দিকে, আপনারা একদম শেষের দিকে যেহেতু আমরা প্রায় 56 মিনিটে চলে এসেছি, তো আপনার আর কি ভবিষ্যৎ প্রজন্মের জন্য আপনি যদি কিছু বলতে চান। ভবিষ্যৎ প্রজন্মকে একটা বলবো কি, যে তাদের ভিতরে একটা দৃঢ়তা আনতে হবে। সেটা হচ্ছে যে ছেলেদেরকে বলবো যে তুমি পুরুষ, তুমি পুরুষ, তোমার সবসময় মনে রাখতে হবে যে তুমি একজন পুরুষ। এক লালচামি অভ্যাসটা বন্ধ করে দিতে হবে, যে একটা মেয়ে দেখলাম তাকে হাই দিলাম, এটা তুমি বন্ধ করে দাও, কারণ পৃথিবীতে মেয়ের অভাব হবে না। তুমি সাকসেসের দারগোড়ায় যাও। চৌধুরী বর্ণকে একদিন মেয়েরা পছন্দ করতো না, চৌধুরী বর্ণকে মেয়েরা দেখলে দেখতো না, তাকায়ও দেখতো না, কিন্তু সেই চৌধুরী বর্ণের জন্য আজকে পেভার ক্লাসিং হয়ে যায়, সমস্যা নাই, কারণ চৌধুরী বর্ণ সেই স্থানে আসতে পারছে। আমি বলবো তুমি পুরুষ, তুমিও সেই স্থানে যাও, তুমিও এই পর্যায়ে যাইতে পারবা, সমস্যা নাই, তোমাকে নিয়েও টানাটানি হবে। এটা ছেলেদের জন্য। আর যাই হোক, মেয়েদেরকে বলবো আমাদের যে চৌধুরী বর্ণ, আমাদের কবি চৌধুরী বর্ণ প্রেমময় এবং ভালোবাসায় ভালোবাসায় পোড় খাওয়া অনেক, যে কারণে সবকিছুতেই তার ভালোবাসার ব্যাপারটা চলে আসছে। ব্যাপার না, আসলে পৃথিবী ভালোবাসাময় এবং প্রেমময় হোক, এটা অবশ্যই চাই। আর প্রেমের ব্যাপারে চৌধুরী বর্ণের সাথে একটু হয়তো কিছুটা মতনৈক্য থাকতে পারে। আমি আমার মতো করে আর কি বলতে চাই, সেটা হচ্ছে সকলেই, নারী পুরুষ ভেদেই আপনারা সকলেই আপনাদের জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান। এমনকি হিজড়া যে মানুষটা, সেও তো একটা মানুষ। আমরা সবাই যেন মানুষ হয়ে উঠি, কি নারী কি পুরুষ কি এটা হিজড়া, দেখার আমরা জন্য সবাই যেন সবাইকে মানুষ ভাবতে পারি, মানুষ হয়ে যেন মানুষকে সব থেকে বড় বিষয় ভালোবাসতে তানজিল পারি। ভাই, সবসময় একটা ছেলের মনে রাখতে হবে যে লোকের কথায় কি আসে যায়। আমার লাইনে আমি 2টা লাইন বলি, সেটা হচ্ছে লোকের কথায় কি আসে যায়, আমি তো প্রেমিক, আমি তো পুরুষ। লোকের কথায় না কি আসে সেটা যায়, ঠিক আমি আছে। তো প্রেমিক, আমি আপনার, পুরুষ। না না, আপনার কথায় আমি একমত, শুধু আপনার কথায় একমত, শুধু একটা জায়গা হচ্ছে, শুধু পুরুষকে নয়, নারীকে অবশ্যই বলতে হবে। লোকের কথায় পাছে লোকে কিছু বলে, এটা আমাদের প্রবাদ আছে, আমাদের যারা কি বলে, আমাদের প্রবাদ প্ররোচনে আমরা এটা পাই। তারপরে কবিরা লিখেছেন, নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভালো, যুগ জনমের বন্ধু সেজে সবার চেয়ে আলো, এরকম। যাই হোক, যদি হয়তো ছন্দটা মনে পড়ছে না। আর আমরা যেহেতু শেষের দিকে চলে এসেছি, দেখি আর কে কি লিখেছে। আচ্ছা, ডালিম শাহ লিখেছে গানে কবিতায় শেষ হোক। আচ্ছা, আমার একটা অনুরোধ সেটা ছিল তো তানজিল ভাই, সেটা হচ্ছে আপনার কাছ থেকে যদি একটু পৃথিবী আবৃত্তি শোনা যেত ভালোবাসাময় তাহলে হোক ভালো লাগতো। প্রেমময়, পৃথিবী ভালোবাসাময় হোক প্রেমময় হোক, তুহিন লিখেছে, ধন্যবাদ। আসলে আমি যে আপনার কবিতা বা একটা ব্যাপার হয়েছে কি, আপনার কিছু কবিতা আমি পড়েছি, তো যাই হোক, কিন্তু সেসব কোনো কবিতাই আমার হাতের কাছে নেই। এখন কবিতা যে শুনতে চেয়েছেন আমি ফেলে দেবো না, আমি ছোট একটা
কবিতা বোধহয় অন্য কোনো কবিতা শোনাই, কারণ আমার বইয়ে, আপনার তো বই সংগ্রহ করার সুযোগ হয়নি, যেটা দুঃখজনক হলেও সত্য। ছোট্ট করে একটা কোনো কবিতা আমরা পড়তে পারি কিনা দেখি। যেহেতু আপনি বললেন আর সবাই বলছে যে গানে কবিতায় শেষ হোক, যেহেতু আমাদের আজকের অতিথি হচ্ছে কবি, তো তার কাছে পরিবেশনা শুনতে চাওয়াটা একটু কষ্টকর ব্যাপার, যদি আমিও অত ভালো পরিবেশনা পারি না, কিন্তু শ্রোতাদের খাতিরে আমি একটু পড়বার চেষ্টা করছি। এই যে আমার হাতের সামনে ছোট্ট একটা কবিতা চলে এসেছে, প্রেমময় কবিতা, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর একটা কবিতা, একটাই মোমবাতি। একটাই মোমবাতি, তবু অহংকারে তাকে তুমি দুদিকে জ্বেলেছ। খুব অহংকারী হলে তবেই এমন কাণ্ড করা যায়। তুমি এত অহংকারী কেন? চোখে চোখ রাখতে গেলে অন্যদিকে চেয়ে থাকো, হাতে হাত রাখতে গেলে ঠেলে দাও, হাতের আমলকি মালা হঠাৎ টান মেরে তুমি ফেলে দাও। অথচ অথচ তারপরে এত শান্ত স্বরে কথা বলো, যেন কিছুই হয়নি, যেন যা কিছু যেমন ছিল ঠিক তেমনই আছে। খুব অহংকারী হলে তবেই এমন কাণ্ড করা যায়। অথচ অথচ এমন কাণ্ড করবার এখনই কোনো কারণ ছিল না। অন্য কিছু না থাক, তোমার স্মৃতি ছিল, স্মৃতির ভিতরে ভুবন ভাসানো একটা নদী ছিল। তুমি নদীর ভিতরে ফের ডুবে গিয়ে কয়েকটা বছর অনায়াসে কাটাতে পারতে, কিন্তু কাটালে না। এখনই দপ করে তুমি জ্বলে উঠলে ব্লাউজের হলুদে। খুব অহংকারী হলে তবেই এমন কাণ্ড করা যায়। তুমি এত অহংকারী কেন? একটাই মোমবাতি, তবু অহংকারে তাকে তুমি দুদিকে জ্বেলেছ। ধন্যবাদ আপনারা যারা দেখেছিলেন। আমরা আসলে আমাদের এই আয়োজন চিন্তার নাভি, আমরা সর্বোচ্চ 1 ঘন্টা করি, তো 1 ঘন্টা পেরিয়ে গেছে, আমরা একদম শেষে চলে এসেছি। চৌধুরী বর্ণ ভাই কবিতা পড়তে বললেন, তো তার আবদার এবং শ্রোতা দর্শকও শুনতে চাইলেন যে গানে গানে কবিতায় কবিতায় শেষ হোক। তো আমি শেষ দিকের একটু মন্তব্য করেই আমরা বিদায় শুভেচ্ছা দিয়ে আজকের আয়োজন শেষ করব। তাপসী লিখেছে, এখন খান কেন চৌধুরী ভাই? আচ্ছা, ও এত খান কেন চৌধুরী ভাই? আচ্ছা যাই হোক, খাচ্ছে তার ভালো লাগছে। ডালিম শাহ লিখেছে, সকালবেলা লসমন্দ দুপুরে এখানে আমার বেলা। আতিক হ্যাঁ, অর্ক নামে একটা ছেলেকে দেখছেন, সে হচ্ছে আমার হার্ডলি একজন ব্রাদার, মানে খুব কাছের একজন ভাই, এবং তাকে আমি ভাই মানে কি ভাই ভাই, সে আমার আচ্ছা দুঃসময় ছিল, আচ্ছা সুসময় ছিল, এটা হচ্ছে ভাই আমার। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো যাই হোক, এরপরে দেখছি আবার তুহিন লিখেছে, অসাধারণ ভাই। ও, ডালিম শাহের মন্তব্যটা পড়া হয়নি। বিয়ে আবার সন্ধ্যাবেলায় বউয়ের কোলে ছেলে। যাই হোক, সে হয়তো কোনো কথা বলতে চেয়েছে, আমি বুঝে উঠতে পারিনি। তুহিন আরো লিখেছে, তানজির ভাইয়ের কণ্ঠে প্রিয় একটা গান শুনতে চাই। দুঃখিত ভাই, আমি শিল্পী নই, তবে কবিতাও পাঠ করি, আবৃত্তি শিল্পীও নই, এই জন্য দুঃখ প্রকাশ করে নিচ্ছি। এরপরে তো অর্কযুক্ত হয়েছে, বাহ সুন্দর কবিতা, ধন্যবাদ আপনাদের সবাইকে, আপনারা যারা সাথে ছিলেন, অবশ্যই ভালোবাসা রইল অর্ককে কি দায়িত্ব অক্লান্ত দিতে জানেন অফুরন্ত। তানজির ভাই? অর্ককে কি হ্যাঁ হ্যাঁ দায়িত্ব হ্যাঁ, দিতে জানেন? 20,000 কি? টিপ কিনে দিতে বলছি, আর 2,000 চুড়ি কিনে দিতে বলছি। জয় বাংলা, জয় বাংলা, প্রেমের জয় হোক। আচ্ছা, সরি ফর লেট লিখেছে, ব্যাপার না, আপনারা পরে দেখে নেবেন, আচ্ছা, আমাদের অর্কর লাইভ জন্য শেষে আমরা পুরোটা 3 মিনিট থেকে যাবেন। সময় দিয়ে যাই। অর্কর জন্য আরো 3 আচ্ছা মিনিট আচ্ছা, সময় দিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, বলুন সরি কি ফর বলতে লেট। চান আপনি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, না যাই হোক, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, আমাদের কথাও শেষ। আমরা আগামী অন্য কোনো পর্বে আবার অন্য কোনো সময়ে আমরা চৌধুরী বর্ণকে আবার রাখবার চেষ্টা করব, অনেক 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 আড্ডা হবে। তো যাই হোক, আমরা সেদিকে যাচ্ছি না। আজকের আয়োজনে আপনার বিদায় শুভেচ্ছা সকলের সাথে বিনিময় করুন চৌধুরী বর্ণ। আহ, আমি সবাইকে বলবো যে সবাই করোনাকালীন অবস্থায় নিজেকে সেফ রাখাটা সব থেকে বড় বিষয়। আমার দেশে আজকে কিন্তু খুব বেশি হার্ডলি পর্যায়ে চলে আসছে, মাঝে ছেড়ে গেছিল সবকিছু। তা আমার দেশে এখন করোনা পরিস্থিতি মোটামুটি খুব খারাপ পর্যায়ে, বর্তমান পর্যায়ে খুব খারাপ, মাঝে অনেক ভালো ছিল। আহ, একদম জিরো টলারেন্সে আসছিল, এখন আবার নতুন করে 1900+ আজকে করোনা পরিস্থিতি 1900+। আমার দেশে আবারও লকডাউন দেওয়া শুরু হয়েছে, কিন্তু দেশ লকডাউন দিচ্ছে না, যেখানে অর্থনৈতিক সমস্যা হবে সেজন্য। আপনারা হয়তো বা বাঙালিরা মনে করতেছেন যে করোনা ভাইরাস নাই বা করোনা ভাইরাস কিছু না,
কিন্তু এটা অনেক কিছু, আপনার ভাইরাস কিছু না, কিন্তু আপনি আজকে ইন্ডিয়ার কাছ থেকে পেঁয়াজ পাচ্ছেন না, কয়দিন পরে ইন্ডিয়া চাল দিবে না, কয়দিন পরে আপনাকে ইউরোপ সাহায্য করবে না, কয়দিন পরে আমেরিকা ব্যাংক আপনাকে হেল্প করবে না, লোন দিবে না। ভাই আপনি সাহেবি ছেড়ে দেন, কৃষি কাজে মনোযোগ দেন, নিজের খাবার নিজে উৎপাদন করা শিখেন, কারণ ভবিষ্যতে পৃথিবী হবে একটা খোদার রাজ্য এবং এই খোদার রাজ্যে আপনাকে সংগ্রাম করতে হবে। ভাই আপনি প্রস্তুত থাকুন। এবং করোনা কিছু না, কিন্তু করোনা সারা পৃথিবীকে আলাদা আলাদা করে দিয়েছে। আমরা ইতালির 40% খাবারের যোগান দেয় 53টা দেশে, অথচ আজকে ইতালি কাউকে খাবার দেয় না। কিসের জন্য জানেন? কারণ ইতালি নিজের খাবার সংগ্রহ করতেছে। এখানে বলবো যে বাংলাদেশ একটা ছোট দেশ, বাংলাদেশ একটা ন্যূনতম ছোট দেশ, এখানে কিছুই নাই, একমাত্র মানুষের মুখের তেল আছে। সৌদি আরবের মতো খনিতে তেল নাই। মৌখিক তেল দিয়ে খুব বেশি দিন টেকা যায় না। মৌখিক তেল দিয়ে হাসিনাকে সন্তুষ্ট করতে যাবেন, হাসিনার যখন টাকা থাকবে না তখন আপনার তেল নিতে যাবে না। টাকা থাকলে তেল নিবে, তেল তাছাড়া নিতে যাবে না। এই যে তেল মারামারি বন্ধ করে নিজের কর্ম নিজে করা শেখেন। কর্মসংস্থান আস্তে আস্তে কমে আসতেছে। আজকে হয়তো বাংলাদেশের গার্মেন্টস চলতেছে। কোভিড-19 অবস্থা বর্তমান যে পর্যায়ে, জানুয়ারিতে যদি এর থেকে বেশি হয়, সামনের মাসে যদি এর থেকে বেশি হয়, বাইরের দেশগুলো শীতের কাপড় নিবে না, ডেলিভারি নিবে না, তখন গার্মেন্টস গুলো অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আর গার্মেন্টস গুলো যখন বন্ধ হয়ে যাবে তখন হাজার হাজার শ্রমিক বন্ধ হবে। আপনি মনে করতেছেন আপনার টাকা আছে, আপনি বসে খাবেন? গার্মেন্টস এর যে শ্রমিকটা আছে না, সে 2 দিন পরে হাতুর কুড়াল নিয়ে নামবে, নেমে আপনার বাড়ি থেকে আপনার টাকা নিয়ে নেবে। কারণ ক্ষুধার থেকে বড় কোনো কবিতা নাই পৃথিবীতে, ক্ষুধার থেকে বড় কোনো কিছু নাই। ওই সৎ মানুষটা নামাজ পড়া বাদ দিয়ে যাবে আপনার টাকা নেওয়ার জন্য। আপনাকে মার্ডার করতে তার দ্বিধাবোধ হবে না, কারণ পেটের ক্ষুধা কোনো কিছু মানে না। ক্ষুধার কোনো বর্ণ হয় না, কোনো জাত হয় না, কোনো ধর্ম হয় না। সেজন্য আপনারা নিজেরা সচেতন হন, নিজের দেশকে সচেতন করেন, তাহলে আপনারা বাঁচতে পারবেন। কারণ পৃথিবীতে কেউ কাউকে এখন হেল্প করে না, প্রতিটা দেশ বিভক্ত হয়ে গেছে, যার যার মতো সে চিন্তা করে। এটা আমি বলবো যে আপনি চিন্তা করেন। হ্যাঁ, আমি চৌধুরী বর্ণ বলতে পারি, আমার তো মাসে 2 লাখ টাকা ইনকাম আছে, আমার বাপরে ভালো রাখতে পারি না, আমি এটা চিন্তা করি না। আমি চিন্তা করি যে পৃথিবীর বাংলাদেশের 18 কোটি লোক যেন আমার বাপ মার মতোই ভালো থাকে, আমার বাপ মার আচ্ছা, মতোই তো যেন যাই 18 হোক, কোটি লোক ভালো থাকে। হ্যাঁ, এটা অবশ্যই আমরা কি বলে একদম সেই দিকে যেহেতু চলে এসেছি, তো শ্রোতা দর্শকদের উদ্দেশ্যে আপনার যা বলার ছিল আপনি বলেছেন, ধন্যবাদ। আর করোনা কালীন সময়ে আসলে মাটির কাছে সবারই ফিরে আসা উচিত, এটা হচ্ছে সবচেয়ে শেষ কথা। তো যাই হোক, আমরা যারা প্রথম থেকেই শেষ হ্যাঁ, পর্যন্ত সবাইকে সাথে চায়ের দাওয়াত ছিলেন, থাকলো কিংবা তাদের ভাই। আমি হ্যাঁ হ্যাঁ করোনার হ্যাঁ, পরিস্থিতি একটু কন্ট্রোলে আসলে আমি দেশে আসবো, এবং সবাইকে চায়ের দাওয়াত থাকলো। আমি আচ্ছা সবাইকে চা আচ্ছা, খাওয়াবো ধন্যবাদ ইনশাআল্লাহ, ধন্যবাদ। চায়ের এবং চায়ের নিজে দাওয়াত তৈরি করে আশা খাওয়াবো, করছি। কিন্তু আমি দোকান থেকে কিনে খাওয়াবো না। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, ধন্যবাদ, আমরা গ্রহণ করলাম। এবং দেশে আসলে অবশ্যই আপনার সাথে দেখা করবে আপনার ভক্তবৃন্দ যারা আছে, এবং তারা চা খাবে, আমরাও দেখা করব। তো একদম শেষ পর্যায়ে চলে এসেছে। আজকে আমাদের সাথে ছিল কবি চৌধুরী বর্ণ, তার অনেক না জানা বা না বলা অনেক কথা আমরা শুনলাম। হয়তো অন্য কোনো এপিসোডে আবার তাকে রাখবার চেষ্টা করবো। আর শেষে আর একটা ছোট্ট বিজ্ঞাপন, চিন্তার নাবি পর্ব 3 কালকে রাত 12টা 1 মিনিট আবার থাকবে। সাথে থাকবে অন্য একজন নতুন অতিথি, আশা করছি সেটাও আপনারা উপভোগ করবেন। আর আমাদের আয়োজন একদম শেষ পর্যায়ে, শেষের দিকে এসে দেখছি আমার একজন প্রিয় শিল্পী হাসান রবিন ভাই লিখেছে শেষ কথাগুলো ভালো ছিল, ভালোবাসার ইমোজি দিয়েছে। ধন্যবাদ রবিন ভাই, দেখছেন। আপনাকে নিয়েও হয়তো একদিন চলে আসবো, গানের আড্ডা হবে। তো আপনারা শেষ যে কথাটা, করোনাকালীন সময় যেহেতু আছে, সেহেতু আপনারা সকলেই স্বাস্থ্যবিধি মেনে চলবেন এবং যার যার জায়গা থেকে আরো বেশি মানবিক হয়ে উঠবেন, সচেতন থাকবেন, সাবধান থাকবেন। এই বলে আমাদের আজকের আয়োজন চিন্তার নাভি পর্ব 2 এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।